ফোনটা কাটে দিয়ে যেতে, ফোন অন্য আরেকটা দিয়ে যেতে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আপুর ক্লাসটা হচ্ছে অনেক লম্বা একটা সময়ের পেন্ডিং ক্লাস, কারণ তোমাদের কোর্স অলরেডি শেষ হয়ে গেছে আর তোমাদের রুটিনটা শেষ হয়ে গেছে এক্স্যাক্টলি। তো রুটিন শেষ হওয়ার পরেও আপুর ক্লাসটা হচ্ছে লম্বা সময় পেন্ডিং হয়ে গেছে, আর ক্লাসটা হচ্ছে নিব ডেট দেওয়া হচ্ছে বাট নেওয়া হচ্ছে না। আপুর সাথে ফর সাম রিজন তোমাদের হচ্ছে একটা ভালোই গ্যাপ হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের সেই রুই মাছের চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে, আমরা 2টা ক্লাসে রুই মাছটা শেষ করব। তো তার আগে আপুকে একটু তোমরা কমেন্ট করে জানায় দিবা যে আপুর কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু আপুকে দ্রুত জানায় দাও। আর আজকের ক্লাসটা শুধুমাত্র ফেসবুক থেকেই হবে, তাই যদি তোমাদের কোনো ফ্রেন্ডরা ইউটিউব থেকে করে তাহলে তারা যাতে আমাদের ফেসবুক পেজেই চলে আসে, পাশাপাশি হচ্ছে ক্লাসটা তোমরা আমাদের ইয়াতে করতে পারবা। ক্লাসটা হচ্ছে তোমরা আমাদের সাথে আমাদের ওয়েবসাইট থেকেও করতে পারবা। ওকে, আচ্ছা, তো একটু আপুকে জানায় দাও যে সবকিছু ঠিক আছে কিনা। ওভারঅল সবকিছু ঠিক থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, তো আপুর কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু আপুকে জানাই দিও। আর হোপফুলি সবকিছু ঠিকঠাক আছে, আমি একবার চেক করে নিই। আচ্ছা, তো একটু আপুকে ওকে, তো সবকিছু ঠিক আছে, তা আমরা এই করে দিব। তো আমরা আজকে কি পড়বো, আমরা হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা আজকে আমরা কি কি পড়বো সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করতে যাই, যেহেতু আমরা সবাই বোর্ড পরীক্ষার্থী বা আমরা হচ্ছে কি বোর্ড পরীক্ষা দিব, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে? আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমরা যাতে করে আমাদের সিকিউ আর এমসিকিউগুলা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি একটা চ্যাপ্টার থেকে, তাই না? যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন বিষয় থেকে আমাদের সিকিউ প্রশ্নগুলো আসছে, কোন কোন টপিক থেকে হচ্ছে আমার এমসিকিউগুলো আসছে, সেগুলো আইডেন্টিফাই করা। এখন সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আপু অলওয়েজ তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা যখন বইটা খুলবা, দেখো আপুর সামনেও বই আছে একটা, তো আপু হচ্ছে তোমাদেরকে বইয়ের এই পেজটার কথা অলওয়েজ বলি। এই যে পেজটা আছে, এই পেজের মধ্যে কি আছে? এই অধ্যায় পড়ে যা যা শিখবো এবং পাঠ পরিকল্পনা। তো আমি অলওয়েজ তোমাদেরকে বলি, যারা তোমরা বোর্ড পরীক্ষার্থী আসো, সিকিউ এবং আমাদের সিকিউর মধ্যে গ এবং ঘ এর জন্য কোনোভাবেই এই 2টা জিনিস বাদ দিবা না, কারণ এই 2টাই ঘুরে ফিরে আসে। যদি আপু তোমাদেরকে বোর্ড পরীক্ষার জন্য সাজেশনও দিই, সাজেশন দিলেও হচ্ছে হবে কি এই কয়টা টপিকই দেখবা ঘুরে ফিরে তোমাকে আমি দিচ্ছি, কারণ সিকিউটা এই জায়গাটা থেকেই আসে। আর এমসিকিউ আমরা বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো যখন দেখবো তখন আমরা একটা আইডিয়া করে ফেলতে পারতেছি, তাই না? আর এই যে এখানে দেখো টপিক অ্যানালাইসিস, সিকিউর গ এবং ঘ অংশ বোর্ড ভিত্তিক দেওয়া আছে তোমাদের। তো এই বোর্ড ভিত্তিক অ্যানালাইসিসের মধ্যে যদি আমরা দেখি, রুই মাছকে বেশ কয়েকটা টপিকে আমরা ভাগ করে ফেলছি। তো এই টপিকের মধ্যে প্রথমটা হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন। তো বাহ্যিক গঠন থেকে আমাদের হচ্ছে বরিশাল বোর্ডে গত বছর আমাদের হচ্ছে একটা গ নাম্বার প্রশ্ন আসছে, যেটা হচ্ছে প্রয়োগমূলক। এরপরে হচ্ছে কি রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, সেখানে কি আমাদের ময়মনসিংহ বোর্ড এবং হচ্ছে আমাদের সিলেট বোর্ডে গত বছর প্রশ্ন আসছে, এবং আমাদের হচ্ছে কি প্রয়োগে। আর উচ্চতর দক্ষতাতে কি বরিশাল বোর্ড, সিলেট বোর্ড এগুলাতেও আমাদের প্রশ্ন ছিল। আর হচ্ছে কি রুই মাছের শ্বসনতন্ত্র আর রুই মাছের সংরক্ষণ। তো ওভারঅল এই 4টা টপিক। আর দেখো ঘুরে ফিরে যখন তুমি পাঠ পরিকল্পনার এই অধ্যায় পড়ে কি শিখবোটা পড়বা, দেখবা এই কয়টা জিনিসকেই তারা বারবার ফোর্স করছে তোমাকে পড়ার জন্য। ঠিক আছে, ওকে। তো এটা তো গেল হচ্ছে আমাদের হচ্ছে সিকিউ গ আর ঘ পার্ট। এটা ছাড়া আমাদের এমসিকিউ কোন কোন পার্ট থেকে বেশি আসে সেটাও আমাকে জানতে হবে, কারণ আমাদের তো এমসিকিউ আছে, পরীক্ষাতে তো আমাকে পাশ করতে হবে এমসিকিউর সাহায্য নিয়েই।
তো এমসিকিউর দিকে যখন আমি তাকাবো তখন আমি কি দেখতেছি, রুই মাছের সাধারণ পরিচিতি, এটা থেকে আমার ওই রকম কোনো প্রশ্ন আমাদের বোর্ড অ্যানালাইসিসে আমরা খুঁজে পাচ্ছি না। এখন কথা হচ্ছে এই জায়গাতে যেহেতু আমরা এখানে কোনো মার্ক করি নাই, তার মানে কি বিষয়টা এরকম যে আপু এখান থেকে কোনো প্রশ্ন আসবে না? কথা হচ্ছে রুই মাছের সাধারণ পরিচিতির মধ্যে রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান নামক একটা জিনিস আছে, এবং সেই শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা আমরা অলওয়েজ 3 স্টার টপিক হিসেবে কাউন্ট করি, কারণ শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে কি আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কি রুই মাছের বাহ্যিক গঠন, তার মাথা, লেজ, বডি, পাখা নিয়ে আমরা আলোচনা করব। এটা যদি আমরা দেখি তাহলে দেখো আমাদের হচ্ছে মোটামুটি খুব ভালো রকমের প্রশ্ন কিন্তু রিসেন্ট সালগুলাতে এই জায়গাটা থেকে আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, আপু হচ্ছে আজকে কম দেখতেছি, কোনো একটা মিস গেলে তোমরা নিজেরা খুঁজে নিবা। ওকে, তো আমাদের রিসেন্ট বোর্ডগুলোতে এখান থেকে খুব ভালো প্রশ্ন আসছে, রিসেন্ট বোর্ডেও আসছে, তোমাদের সময়ও এই জায়গা থেকে ভালো রকমের প্রশ্ন আসবে। ঠিক আছে, বিশেষ করে পাখনার সংখ্যাগুলা থেকে, যে তোমাদের কোন পাখনাতে কতগুলা পাখনা রশি থাকতেছে, কোনটা যুগ্ম পাখনা কোনটা অযুগ্ম পাখনা, এরকম ভাবে প্রশ্নগুলো আসে। আচ্ছা, তারপরে হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, এখান থেকেও আমাদের ভালো রকমের এমসিকিউ আসার মতো। রুই মাছের শ্বসন তন্ত্র, যেখানেও দেখো আমাদের এমসিকিউ গুলো আছে। এখন যেহেতু আমরা এটা একটা সিঙ্গেল অধ্যায়ের ভিতরে আমরা সাব টপিক বা সাব চ্যাপ্টার হিসেবে এই চ্যাপ্টারটাকে বা এই টপিকটাকে আমরা পড়তেছি, তো আমাদের ওই চ্যাপ্টারের মধ্যে তুলনামূলকভাবে যদি আমি ইম্পর্টেন্ট বলতে যাই, তুলনামূলক ইম্পর্টেন্ট বলতে গেলে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে হচ্ছে কি আমার ঘাস ফড়িং এবং হাইড্রা। এই দুইটা হবে কি, এই দুইটা হবে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং ওই দুইটার থেকে তুলনামূলক কম ইম্পর্টেন্ট বা আমরা বলতে পারি তুলনামূলক কম প্রশ্ন আসে কই থেকে, আমাদের এই রুই মাছ থেকে। ঠিক আছে, তারপর এখন কথা হচ্ছে আপাতত তোমাদেরকে বলে দিছি যে আমরা তুলনামূলক কম বলতেছি ইম্পর্টেন্ট, তার মানে এই জিনিসটা আমরা স্কিপ করব না, কোনোভাবেই না। তোমার জন্য, তোমার আগের যারা ছিল তাদের জন্য কম ইম্পর্টেন্ট, বাবা তোমার জন্য যে কম ইম্পর্টেন্ট বিষয়টা তো এরকম না, তোমার জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে তোমার সামনে ভয়ানক দৈত্য আকৃতি নিয়ে চলে আসতে পারে। ঠিক আছে, তাই কোনো জিনিসকে আমরা কি করব না, আমরা লেস ইম্পর্টেন্ট ভাববো না। আচ্ছা, অনেকে হয়তো বা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ইকবাল হোসেন, শামীম আহমেদ, রিয়াদ। হ্যাঁ আপু অনেকদিন পরে ক্লাস নিছি, কারণ আপুর হচ্ছে কেন জানি যে বললাম না ক্লাসের ডেটগুলো অ্যানাউন্স করি, পরে এখানে আসি কোনো একটা ঝামেলা লাগে, আপু হচ্ছে বসে থাকি। আপুর হচ্ছে যখন ক্লাসগুলোর ডেট অ্যানাউন্স করা হয়, মনে রাখবা যখন আপুর ক্লাসের একটা পোস্টার পোস্ট করা হয় ওই দিন আপুর ঠিক টাইমটাতে এখানে চলে আসি, কিন্তু কোনো একটা টেকনিক্যাল ইস্যু বা কোনো একটা ঝামেলার কারণে আপু পরে ক্লাসটা পোস্টপোন করতে হয়। ঠিক আছে, তো তোমাদের কারেক্টেড রুটিনটা হচ্ছে পাবলিশ করে দেওয়া হবে, সাইকেল 3টা হচ্ছে আবার অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ সুন্দর করে। তো তোমাদের কিছু চ্যাপ্টার নিয়ে আমরা আবার নতুন করে আসতেছি, তো তোমরা হচ্ছে একটু নতুন করে সবকিছু আমরা শুরু করে দিবা, আর ইনশাল্লাহ আর ক্লাসগুলো হচ্ছে যে এরকম পেন্ডিং লিস্টে যাবে না। আর যারা ক্লাস করতেছো অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা, আমারও অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে ক্লাস নিতে পাই না। ঠিক আছে, কিন্তু আপুকে হয়তো একটু বিধ্বস্ত লাগতেছে, সো এটা হচ্ছে স্কিপ করা যায়, তাই না? আমরা হচ্ছে পড়ায় ফোকাস করব। ফাহাদ বাদন, ওকে, সবাই সালাম দাও, আর যারা সালাম দিছো সবাইকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এখনো পর্যন্ত, আর সবসময় দোয়া করবো আপু যাতে সুস্থ থাকি, তোমাদের ক্লাসগুলো সুন্দর করে নিতে পারি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা চলে আসি আমাদের মূল কথাতে, আমরা কাকে পড়তেছি, কাকে নিয়ে পড়তেছি, রুই মাছকে নিয়ে পড়তেছি। তাহলে রুই মাছকে নিয়ে যেহেতু পড়তেছি, তাহলে আমাকে মাথায় কি রাখতে হবে, রুই মাছের পরিচিতি। তাকে পরিচিতি, সে হচ্ছে কি, সে হচ্ছে একটা মাছ। রুই কি, রুই হচ্ছে একটা মাছ। তাহলে এই মাছের কি থাকে, আমরা তো ধরো আমরা কয়েকটা সাধারণ কথা একটু বলে আসি। রুই হচ্ছে কি, রুই হচ্ছে একটা মাছ, তাই না? সে হচ্ছে মাছ। আর মাছের কি থাকে, মাছের হচ্ছে ফিন্স থাকে, কি পাখনা থাকে, পাখনা রশ্মি থাকে। এখন মাছের কি থাকতেছে, আমরা সুন্দর করে যদি বলি ফিন্স থাকে। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমি পড়াইছিলাম, মনে আছে? করডাটার ক্লাসিফিকেশনটার আপু হচ্ছে অনেক বড় করে পড়াই ফেলছি। তো ওইখানে কিন্তু আমরা ওই যে টেট্রাপোড আর হচ্ছে টেট্রাপোড আর ফিন্স দিয়ে ভাগ করছিলাম করডাটাকে, মনে আছে এগুলা? আমাদের হচ্ছে ন্যাথোস্টোমাটাকে,
তারপরে হচ্ছে আমাদের অ্যাগনেথা আর ন্যাথোস্টোমাটা ছিল, ওইখান থেকে আমরা ফিন্স আর টেট্রাপোডাতে ভাগ করছিলাম, আমরা ছিলাম টেট্রাপোডা। আর আমরা বাদে আরেকটা প্রজাতি যারা পানিতে বাস করে মাছ, তারা ছিল কি ফিন্সের। তো ফিন্স জিনিসটা দিয়ে এক্স্যাক্টলি আমরা কি বুঝি, যদি সুন্দর করে বলতে যাই কাটা। এই যে তোমরা এগুলো শুনছো কিনা আমি জানি না, আমি তো হচ্ছে গ্রামে বড় হয়েছি আপু। তো গলায় কাটা বিত্ত, তখন হচ্ছে আমরা হুড়মুড় করে সাদা ভাত সাদা মুড়ি খুঁজতাম। তো আমাদের হচ্ছে যারা একটু বয়স্ক ছিল, দাদু নানু বয়সী, তারা বলতো কি করবা, তোমার গলায় কাটা বিদ্যে, তুমি বিড়ালের পায়ে ধরে মাফ চাইবা। তো এই জিনিসটা হচ্ছে খুবই ফানি একটা জিনিস ছিল, আর এই জিনিসগুলো মনে পড়লে খুবই মজা লাগে। তো ওই জিনিসগুলা কি, ওই যে ভিতরের যে মাছের যে মেরুদণ্ড বা মাছের যে ভার্টিব্রা, সেটা তোমার গলায় আটকাইতে পারে। আবার এই যে মাছের যে ফিন্স গুলা বা আমরা যে পাখার সাইডের যে কাঁটাগুলা, সেগুলোও তোমার গলায় ঢুকতে পারে। এরপরে কি, বিড়ালের পায়ে ধরে মাফ চাইলে আসলে কাটা নামে কিনা আপুর জানা নাই, হয়তো বা নামতেও পারে। ঠিক আছে, ওকে। এই যে কাটা, তো এই কাটাওয়ালা মাছের কি আছে, তার হচ্ছে কাটা আছে, এটা হচ্ছে তার সব থেকে বড় একটা পরিচয়। তার করাটা পর্বের কি, তার একটা ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়ে ফেলছি, সে হচ্ছে কাঁটাযুক্ত মাছ, মাছের কাঁটা থাকেই, তাই না? এখন এই যে কাঁটাযুক্ত মাছ, এই কাঁটাযুক্ত মাছের সে কোথায় বাস করে? দেখো আমরা কিন্তু, দেখো বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, বাংলাদেশে অনেক নদী আছে। এখন নদী ছাড়া আমাদের কি আছে, আমাদের আরেকটা ইউনিক জিনিস আছে, সেটা কি বে অফ বেঙ্গল, তাই না? আমাদের বঙ্গোপসাগর আছে। তো বঙ্গোপসাগরের পানি কি তোমার বাড়ির টিউবওয়েলের পানির মতো না, তোমার ট্যাপ কলের পানির মতো না। ওটার পানি হচ্ছে তুমি একদম পুরা ফ্রেশ লবণ 3 প্যাকেট ঢাইলা দেওয়ার পরে, 1 লিটার পানিতে 3 কেজি ফ্রেশ লবণ ঢাইলা দেওয়ার পরে যে পরিমাণ নোনতা হবে, তার থেকেও বেশি নোনতা। এখন নোনতা পানিতে মাছের ধরন থাকে একরকম, আর স্বাদু পানিতে মাছের ধরন থাকে একরকম, বা মিঠা পানিতে। আমাদের যিনি রুই মাছ আছেন, এই রুই মাছটা হচ্ছে কি, উনি হচ্ছেন খুবই ভিআইপি মানুষ, উনি হচ্ছে অনেক কিউট মানুষ। কিউট মানুষদেরকে আমরা কি বলি বলতো, তারা হচ্ছে মিষ্টিভাষী, মিষ্টভাষী। তো মিষ্টভাষী আমাদের রুই মাছটাও হচ্ছে মিষ্টভাষী। সে থাকে কোথায়, সে মিষ্টি মিষ্টি মানুষদের মাঝখানেই থাকে। তো মিষ্টি মিষ্টি মানুষদের মাঝখানে থাকবে, মিষ্টি মিষ্টি এলাকাতে, তাহলে সেটা কি, সে হচ্ছে মিঠা পানির মাছ। সে কি, সে হচ্ছে মিঠা পানির মাছ। মিঠা পানির মাছ। এখন এই যে ধরো মিঠা পানির মাছ, ধরো যারা হচ্ছে সবার সাথে খুবই ফ্রেন্ডলি থাকে, একদম সবাই একদম কি বলে, অনুরোধের ঢেকি গেলা, একটা শব্দ প্রবাদ বাক্য ছিল বাংলাতে, তাই না? এখন তাদেরকে কিন্তু এই অনুরোধের ঢেকি খুব বেশি গিলতে হয়। তো কি হয়, মনে করো তাকে হচ্ছে দাওয়াত দিয়ে কোনো একটা জায়গাতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যদি হয় আবুর মতো ঝাল নামক জিনিসের আশেপাশেই যায় না, তো তাকে মনে করো হচ্ছে একদম পুরা, ওই যে নিউ মার্কেটের একটা মামা আছে, তিনি হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি বানায়, চোখের পানি ঝালমুড়ি বানায়, ওই টাইপের ঝাল দিয়ে কোনো একটা খাবার দিছে খাইতে। 1 চামচ মুখে দেওয়ার পরে আমার নাক কান দিয়া আগুন বের হওয়া শুরু হবে, ওই যে ড্রাগনরা যেরকম আগুন বের করে, ওরকম আগুন বের করা তো শুরু করে দিতে পারতেছি না আমি। কেন? কারণ আমি হচ্ছে সবার সাথে মিষ্টভাষী, আমার ভিতর থেকে সেই কথাটা আসবে না যে আপনার খাবার কি আমার ভিতরে আগুন লাগাই দিছে, আমি এখন মুখটা খুললে ড্রাগনের মতো আগুন বের হয়ে আমি দুনিয়া তছনছ করে দিতে পারবো। তো সে কি করবে, আরে না এটা অনেক মজা। তারপরে মনে করো ওই যে সেই 3 লিটার, যেই 3 লিটার 1 লিটার পানি, যেখানে হচ্ছে 3টা আয়োডিন আবার হচ্ছে লবণ মেশানো ছিল, ওই পানিটা তাকে দিল খাইতে, সেটাও সে মুখ বুঝে খাইলো। মানে কি, তাকে যাই দেওয়া হচ্ছে সে সবকিছু নির্দ্বিধায় খেয়ে ফেলতেছে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো রিয়াকশন ছাড়া। তাহলে আমাদের রুই মাছটাও হচ্ছে অনেকটা ওই রকম। রুই মাছটা কি, রুই মাছকে আমরা বলতে পারি সে হচ্ছে কি অনেকটা মানুষের মতো সর্বভুক প্রাণী। ঠিক আছে, রুই মাছকে আমরা কি বলতে পারি, রুই মাছ হচ্ছে কি একটা সর্বভুক প্রাণী। রুই মাছ কি, রুই মাছ হচ্ছে একটা সর্বভুক প্রাণী। ঠিক আছে, ওকে। তো রুই মাছ সর্বভুক প্রাণী গেল। এখন দেখো যারা হচ্ছে মিষ্টি মিষ্টি মানুষ, তারা কি করে বলতো, তারা হচ্ছে তাদের চারপাশে আরো অনেক মানুষ দিয়ে আবৃত থাকে বা হচ্ছে ঘেরা থাকে। দেখবো যাদের হচ্ছে, যারা হচ্ছে বেশি মিষ্টভাষী, তাদের কি ফ্রেন্ডস থাকে বেশি, অনেক মানুষের সাথে ফ্রেন্ডশিপ ভালো থাকে। তাহলে সে কি করবে বলতো, সে হচ্ছে কিছু সেম টাইপের মানুষের সাথে সে ফ্রেন্ডশিপ করবে। একটা দেখবা ভালো মানুষ কিন্তু খারাপ মানুষের সাথে গিয়ে ফ্রেন্ডশিপ করে না। তো সেও হচ্ছে তার মতো, তার সাথে মিলে এরকম কিছু মানুষ বা হচ্ছে আমরা বলতে পারি কিছু জিনিসের সাথে সে গিয়ে ফ্রেন্ডশিপ করছে, যারা তাকে আবৃত করে রাখে। এখন মাছকে আবৃত করে রাখে কে, আইস, তাই না?
মাছকে আবৃত করে রাখে বা ঢেকে রাখে, ঘিরে রাখে কে? মাছের আইস। তার যেই আইসগুলা আছে সেই আইসগুলা হচ্ছে কিরকম হবে? তার আইসগুলা হবে, আমরা কিন্তু বেসিক কথা বলতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট রুই মাছটাকে একটা ব্রিফ করতেছি, ওভারঅল বলতেছি, ঠিক আছে? তো তার যে আইস আছে তার আইসটা হবে কিরকম, এগুলো আমরা আবার ভিতরে পড়বো ইনশাল্লাহ। তার আইস হচ্ছে, তার যে ফ্রেন্ডসগুলা বা তার যে আইসগুলা, এইগুলা হচ্ছে আমাদের কোন ধরনের আইস? তার হচ্ছে সাইক্লয়েড নামক আইস। তার আইসটা কিরকম? তার আইস হচ্ছে সাইক্লয়েড। এখন সাইক্লয়েড আইস দেখতে কেমন, টিনয়েড আইস দেখতে কেমন, এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, তাই না? সাইক্লয়েড আইসে আবৃত সে। তারপরে এই যে আমাদের রুই মাছটা আছে, সে হচ্ছে কি? সে হচ্ছে, তার একটা বংশ আছে। যেমন ধরো বাংলাদেশের পরিচিত বংশ কি? চৌধুরী বংশ, আর হচ্ছে কি আর একটা কি জানি ছিল, চৌধুরী বংশ, আর হচ্ছে খান বংশ। আগের দিনের বাংলা মুভি, আগে হচ্ছে যখন ছোট ছিলাম আপুর সাথে বসে বসে দেখতাম, প্রত্যেক শুক্রবার আর শনিবার মনে হয় হয়তো কি হয়তো, চৌধুরী বংশ আর খান বংশ অলওয়েজ মারামারি করে। তো বংশ মর্যাদা, বংশ পরিচয়, তুমি পাঠান বংশ না, খান বংশ না, মোল্লা বংশ না, ফকির বংশ, সেই বংশ পরিচয়টা ম্যাটার করে মাঝে মধ্যে। রুই মাছের ক্ষেত্রেও তার একটা বংশ আছে। রুই মাছের বংশটা কি? রুই মাছের বংশ হচ্ছে কার্প। সে হচ্ছে কি? সে হচ্ছে কার্প বংশের মানুষ, সে হচ্ছে কার্প জাতীয় মাছ, মানে তার বংশ হচ্ছে কি? কার্প। মনে করো সে হচ্ছে চৌধুরী বংশের মানুষ। এখন মানুষ না, মাছ, মানুষ তো আমরা যারা হচ্ছে মাছলিকে খাইয়া ফেলি। তো এই সে হচ্ছে কোন ধরনের কার্প? সে হচ্ছে চৌধুরী বংশের মধ্যে উচ্চবৃত্তীয় চৌধুরী, কিছু আছে না ছোট চৌধুরী, বড় চৌধুরী, সে হচ্ছে বড় চৌধুরী। তো বড় চৌধুরী বলে তাকে আমরা কি বলতেছি? তাকে বলতেছি মেজর কার্প। তাকে কি বলবো? মেজর কার্প। এই প্রত্যেকটা কথা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপু যা বলতেছি সবগুলাকে হচ্ছে একটু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মাছের পরিচয়, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আমরা একটু অ্যাড করে ফেলি। রুই মাছের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি পটকা নামক একটা জিনিস থাকে। রুই মাছের কি থাকে? রুই মাছের হচ্ছে পটকা থাকে। পটকা জিনিসটা আমরা শ্বাসথলিতে গিয়ে পড়বো আরো ক্লিয়ার হয়ে। রুই মাছের কি থাকতেছে? তাদের হচ্ছে পটকা থাকে। পটকা থাকতেছে, ওকে? তাহলে রুই মাছের হচ্ছে আমাদের মোটামুটি এই কয়টা হচ্ছে ওভারভিউ আমরা বলতে পারি। এখন আমরা এই যে বললাম রুই মাছের একটা বংশ বলতেছি, চৌধুরী বংশের মানুষ কারা, খান বংশের মানুষ কারা, যারা খান বংশে জন্ম নিছে। এখন দেখবা তোমরা অনেকে কি বলে জিনিসটাকে, যারা হচ্ছে যে ইংল্যান্ডের রাজ পরিবারে কিছু থাকে না, যে ধরো তারা রাজ পরিবারে জন্মগ্রহণ করে নাই, বাট তারা যখন হচ্ছে রাজবংশের কাউকে বিয়ে করে তখন হচ্ছে সে কি? সে হচ্ছে প্রিন্স অথবা প্রিন্সেস, ওই উপাধিটা পেয়ে যায়, তাই না? তার নামের সাথে হচ্ছে ওই ডেজিগনেশনটা যুক্ত হয়ে যায়। এখন আমাদের এই রুই মাছের সে হচ্ছে কি? সে, তাকে আমি কেন কার্প বলতেছি, বা কার্প জাতীয় মাছ এক্স্যাক্টলি কাকে বলে, সেটা হচ্ছে তোমাদের ক নাম্বার প্রশ্নে আসতে পারে, যে কার্প কাকে বলে বা কার্প জাতীয় মাছ কারা। তাহলে আমাদেরকে এটা শিখতে হবে, তাই না? যে কার্প কারা। এতটুকু পর্যন্ত তোমরা সবাই জানো তো, তাই না? আপু জানি তোমরা এই জিনিসগুলো জানো, তবু আপু হচ্ছে একবার শুধু রিভিউ করে ফেললাম, যাতে করে আপুর সাথে করে সবগুলা জিনিস আরেকবার আপনাদের মনে পড়ে যায়, তাই না? এখন কার্প জাতীয় মাছ আমরা কাদেরকে বলি? যে আমাদের এই যে কার্প জাতীয় যে মাছগুলো আছে, সেই কার্প জাতীয় মাছের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের মেইনলি আমরা বলতে পারি তাদের পটকা থাকতেছে, তাদের দেহ গহ্বরে হচ্ছে কি, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি আনসার তো এখানে লিখে ফেলছি। তাহলে আমাদের হচ্ছে এটাকে কি বলতে পারি আমরা? হচ্ছে ক নম্বর প্রশ্ন কি? কার্প কাকে বলে? কার্প কাকে বলে? তাহলে কার্প কাকে বলে? যাদের হচ্ছে কি, যাদের মাথায় কোনো আইস থাকে না, এই ধরনের মাছকে। আচ্ছা, আমাদের হচ্ছে রুই মাছের এখানে আরেকটা বৈশিষ্ট্য লেখা হয় নাই, সেটা হচ্ছে মাথায় আইস থাকবে না। মাথায় আইস থাকে না, আমরা বলতে পারি তার মাথায় কোনো শত্রু নাই। তার কি? তার কোনো শত্রু নাই, তার আইস আছে, আবৃত করে সবাই থাকতেছে, বাট তার মাথার উপরে কি? তার হচ্ছে সবাই ফ্রেন্ড, তার হচ্ছে কোনো শত্রু নাই, তাহলে তার মাথায় কোনো আইস নাই। তাহলে মাথায় আইস থাকবে না, তার সারা দেহ সাইক্লয়েড নামক আইসে আবৃত থাকবে। তার দেহে কি আছে? তার দেহে হচ্ছে আমাদের
সে হচ্ছে কি আরো বলতে পারি পটকা থাকতেছে, তারপরে হচ্ছে সে মিঠা পানির মাছ, এই জাতীয় যে মাছগুলো আছে তাদেরকে আমরা বলবো কি, তাদেরকে বলবো হচ্ছে আমি কার্ব জাতীয় মাছ। তাহলে আমাদের একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা সলভ করে ফেলছি, তাই না? আমরা কিন্তু একটা প্রশ্ন সলভ করে ফেলছি, তাই না? গেল আমাদের একদম রুই মাছ থেকে বেসিক যদি কোনো কথা বলি। এখন আরো কিছু বেসিক আমরা একটু শিখবো, বাট আমরা তার আগে কি এখন তার শ্রেণীতাত্ত্বিক অবস্থান পড়ি। এই যে সে যে কার্ব জাতীয় মাছে তাকে নিয়ে আসলাম, আমাদের রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? লেবিওরুহিতা বা লেবিওরুহিতা। এখন এই যে লেবিওরুহিতা এই নামটা কিভাবে আসছে? আমরা কিন্তু একটা জিনিস যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা আমরা হচ্ছে দ্বিপদ নামকরণ এই জিনিসগুলো পড়ে আসছি, তাহলে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা ধরে আমরা একটু তাকে আইডেন্টিফাই করা শুরু করে দিই, তাই না? ওকে, কেউ কিছু বলছো? আমি আসলে কমেন্টগুলো চেক করতেছি না, অন্য সময় হচ্ছে বড় স্ক্রিনটা থাকে, বাট আপু হচ্ছে এখন ফোনে চেক করতেছি, দ্যাটস ওয়াই অনেক সময় কমেন্ট মিস হয়ে যাইতে পারে। ওকে, কায়কোবাদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম বাবা। ওকে, ওকে 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 আমরা হচ্ছে অনেক কথা না বলি। আচ্ছা, তো আমরা হচ্ছে সেকেন্ড কথাতে যাই, সেটা হচ্ছে কি তার শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা। ওকে, তো শ্রেণীতাত্ত্বিক অবস্থান গেলে প্রথমে হচ্ছে কি তার ফাইলাম কর্ডাটা। এখন এই ফাইলাম কথার আগে যদি চলে আসি, তার কিংডম কি হবে? তার কিংডম হবে অ্যানিমেলিয়া। কেন অ্যানিমেলিয়া? কারণ সে অ্যানিমেল, তার কি সে হচ্ছে জিন্দা প্রাণী, তাই হচ্ছে কি সে হচ্ছে তাকে আমরা প্রাণী জগতের কোনো একটা পার্টের অন্তর্ভুক্ত করতে পারতেছি। উদ্ভিদের প্রাণ থাকলেও তার স্ট্রাকচার আলাদা, এই জন্য কি তাকে আমরা হচ্ছে কি করতে পারতেছি, অন্য আরেকটা রাজ্যে পাঠিয়ে দিতে পারতেছি। আর প্রাণী যারা তাদের কিছু কমন বৈশিষ্ট্য থাকে, সেই কমন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তাকে কি অ্যানিমেলিয়া কিংডমে নিয়ে আসছি। তাহলে এখানে কিংডমটা লেখা নাই, বাট আমরা হচ্ছে অদৃশ্য আকারে জিনিসটাকে দেখতে পাচ্ছি যে তার কিংডমটা কি হবে। তার কিংডমটা হবে হচ্ছে অ্যানিমেলিয়া, বা তার রাজ্যটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। ওকে, তো রাজ্য গেল, তারপরে হচ্ছে কি তার ফাইলাম, তার পর্ব কি, সে হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। এই কর্ডাটা পর্বের প্রাণী কিভাবে আসছে এটা নিয়ে আপু বিস্তারিত আলোচনা এখানে করতেছি না, যারা হচ্ছে দেখো নাই কর্ডাটার যে ক্লাসটা আপু করাইছিলাম প্রাণীর বিভিন্ন শ্রেণী বিন্যাসে, ওই জায়গাটা থেকে এটা দেখে নিবা। আপু অনেক হিউজ ভাস্ট আকারে জিনিসটাকে তোমাদেরকে ক্লাসিফিকেশন আকারে পড়াইছিলাম। তো ফাইলাম গেল, এখন তার সাব ফাইলাম কি ভার্টিব্রাটা। এখন তাকে হচ্ছে কর্ডাটা কেন বলতেছিলাম? কর্ডাটা বলতেছি কারণ হচ্ছে তার জীবনের একটা দশাতে কি খুঁজে পাইছিলাম আমরা? নটোকর্ড নামক একটা জিনিস খুঁজে পাইছিলাম। আমরা কিভাবে আমরা তাকে কি বলতেছি? কর্ডাটা বলতেছি কারণ তার নটোকর্ড ছিল। এখানে লাল কালি মনে হয় দেখা যায় না, আপুকে একটু জানাইও। নটোকর্ডের উপস্থিতি। নটোকর্ডের উপস্থিতির কারণে কি তাকে আমরা কর্ডাটা বলতেছিলাম। আর ভার্টিব্রাটা কেন বলতেছিলাম? সেম কথা। ভার্টিব্রাটা কেন আমরা তাকে সাবফাইলামে নিয়ে আসতেছি? তাকে ভার্টিব্রাটা বলতেছি কারণ তার যে নটোকর্ডটা আছে সেটা কি করবে? সেটা হচ্ছে পরবর্তীতে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। তার ভার্টিব্রাটা তার হচ্ছে নটোকর্ডটা কি করে? এটা হচ্ছে আমরা সুন্দর করে যদি বলি, তার নটোকর্ড মেরুদণ্ড দিয়ে রিপ্লেস হয়ে যায়। নটোকর্ড মেরুদণ্ড দিয়ে রিপ্লেস হয়ে যায়, এটুকু আমরা সবাই জানি। আচ্ছা, এটা লেখা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। নটোকর্ড কি করতেছে? মেরুদণ্ড দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের তার ক্লাসের দিকে তাকাইতে হবে, অ্যাক্টিনোপটার্জি। এখন আপনাদের ক্লাস, অর্ডার, ফ্যামিলি এই তিনটা নিয়ে একটু ঝামেলা লাগে। ক্লাস হচ্ছে কি অ্যাক্টিনোপটার্জি, অর্ডার হচ্ছে কি সাইপ্রেনিফর্মিস, আর হচ্ছে ফ্যামিলি কি সাইপ্রিনিডি, আর তার জেনাস হচ্ছে লেবিও। এখন আমরা তার একটু ক্লাসটা থেকে চলে আসি। তার ক্লাসটা কি বলছে? তার ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটার্জি। ক্লাস হচ্ছে কি তার ক্লাসটা হচ্ছে অ্যাক্টিনোপটার্জি। এখন যে অ্যাক্টিনোপটার্জি ক্লাসের মধ্যে আমরা তাকে নিয়ে আসছি, তাকে আমরা কি জন্য অ্যাক্টিনোপটার্জি বলতেছি? কারণ সে হচ্ছে রশ্মিযুক্ত পাখনাওয়ালা মাছ। তার কি? তার হচ্ছে রশ্মিযুক্ত পাখনা আছে। তার কি আছে? তার হচ্ছে রশ্মিযুক্ত
পাখনা আছে। রশিযুক্ত পাখনা কি? পাখনার ভিতরে তার কাটা কাটা আছে। কি আছে? তার পাখনার ভিতরে কাটা কাটা আছে, এই জন্য কি তাকে আমরা বলতেছি রশ্মিময় পাখনাযুক্ত মাছ বলতেছি। তারপরে হচ্ছে কি তার অর্ডার হচ্ছে কি? তার অর্ডার হচ্ছে সাইপ্রিনিফর্মিস। তার অর্ডার হচ্ছে কি? তার অর্ডার হচ্ছে সাইপ্রিনিফর্মিস। আমি কালারগুলো আলাদা করে দিচ্ছি যেহেতু আপু এক ব্যাকগ্রাউন্ডেই লিখতেছি, দেখা গেছে অনেক সময় হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হবে না, ঠিক আছে? এই জন্য কালার একটু আমি ডিফারেন্ট করে লিখতেছি। ওকে, তো তার অর্ডার হচ্ছে কি সাইপ্রিনিফর্মিস। তো সাইপ্রিনিফর্মিস কেন বলা হচ্ছে তাকে? তাকে বলা হচ্ছে তার পার্শ্ব রেখা সংবেদীয় অঞ্চল লেজ শীর্ষ পর্যন্ত বিস্তৃত। মানে জিনিসটাকে যদি বলি, তার হচ্ছে এটা যদি হয় আমার একটা রুই মাছ, মনে করে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার একটা রুই মাছ। রুই মাছটা হচ্ছে কি? একটা মাকু আকৃতির মাছ বলতে পারি আমরা। সে হচ্ছে একটা মাকু আকৃতির মাছ। ওকে, এখন এটা যদি হয় আমার একটা রুই মাছ, তো এই রুই মাছের একটা রেখা থাকবে, যে রেখাটা হচ্ছে আমার ঠিক এইভাবে যাবে, এই পাশ থেকে একদম ফুলকার নিচ থেকে শুরু করে একদম তার ফুল বডি, তার মিড লাইন বরাবর হয়ে একদম তার শেষ মাথা পর্যন্ত যাবে। তো এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে আমরা পার্শ্ব রেখা। তো আমাদের এই রুই মাছটার কি এরকম একটা পার্শ্ব রেখা আছে, যেটা হচ্ছে তার পার্শ্বীয় এরিয়া বরাবর। পার্শ্ব কি? দেখো, রুই মাছের পার্শ্ব বলতে তার আমরা দুই সাইডকে বোঝাচ্ছি, ঠিক আছে? আর আমাদের পার্শ্ব কি? আমাদের দুই পাশে হচ্ছে আমাদের এই যে দুইটা হাত আছে, আমাদের পার্শ্ব বরাবর আমাদের হাত আছে। তাহলে রুই মাছের দুই পার্শ্ব বরাবর কি? এই যে তার হচ্ছে আমরা এই যে মাছ যদি এটা হয়, তাহলে এই দুইটা হবে কি? এই হচ্ছে মাছটা, এই দুই পাশ হচ্ছে তার পার্শ্ব। এই পার্শ্ব রেখা বরাবর, এই পার্শ্ব বরাবর হচ্ছে একটা রেখা আমরা দেখতে পাইতেছি, একটা লম্বা রেখা, যেটা হচ্ছে তার ফুলকার নিচ থেকে শুরু করে তার একদম লেজ পর্যন্ত বিস্তৃত আছে। তাহলে সেটাকে আমি কি বলতেছি? সেটাকে বলতেছি পার্শ্ব রেখা। তো এই পার্শ্ব রেখার উপস্থিতির কারণে আমরা রুই মাছের অর্ডারটা কি বলতেছি? সাইপ্রিনিফর্মিস। তাহলে তার এখানে কি কারণে তাকে হচ্ছে আমরা সাইপ্রিনিফর্মিস অর্ডারে নিয়ে আসছি? পার্শ্ব রেখার উপস্থিতির কারণে। পার্শ্ব রেখার উপস্থিতি, ঠিক আছে? ওকে, তার পার্শ্ব রেখার উপস্থিতি আমরা বুঝলাম। তারপরে হচ্ছে আমাদের তার ফ্যামিলিটা হচ্ছে কি? তার ফ্যামিলি হচ্ছে সাইপ্রিনিডি। সাইপ্রিনিডি। তাহলে তার এই ফ্যামিলি সাইপ্রিনিডিটা কি কারণে আসছে, বা কেন হচ্ছে সাইপ্রিনিডি ফ্যামিলিটা আসছে? তার এটা হচ্ছে তার ভোমার দাঁতবিহীন আর গলবিলীয় কার্তন আল অবস্থিত। এখন দেখো, আমাদের যে রুই মাছ আছে, এই রুই মাছটা হচ্ছে কি আমরা পড়ছি, তার হচ্ছে কি আছে? তার হচ্ছে তার গলবেলে, মনে করো আমাদের যিনি রুই মাছ আছে তার হচ্ছে যে গলবিল এরিয়াটা আছে, আমাদেরও তো গলবিল আছে, তাই না? তো আমাদের গলবিলের মধ্যে কি করে বলো তো? আমাদের গলবিলের মধ্যে অ্যাপিগ্লটিস বসে আছে। যে অ্যাপিগ্লটিসটা কি করে? যে অ্যাপিগ্লটিসটা হচ্ছে ওই যে তুমি যখন খাবার খাবা, সেই খাবারটা যাতে তোমার শ্বাসনালীতে চলে না যায়, তুমি যাতে দম আটকে খাবারের সময় মারা না যাও, এই জিনিসটার জন্য সে হচ্ছে হেল্প করতেছিল। আর এই রুই মাছের গলবিলে কি থাকে? তার হচ্ছে কিছু কর্তন আল থাকে। এই কর্তন আলগুলো কি করে? তার খাবারটাকে আরো সূক্ষ্মভাবে চর্বণ করে বা চাবানোর পরে এটাকে হচ্ছে একদম মিহি করে ফেলতে সাহায্য করতেছে। তাহলে তার এখানে কি আছে? তার গলবিলীয় কর্তন আল উপস্থিত। এটার কারণে কি তাকে হচ্ছে আমরা সাইপ্রিনিডি ফ্যামিলিতে নিয়ে আসতে পারতেছি। তাহলে আমরা লিখি, প্রথম কথা হচ্ছে তার গলবিলে কর্তন আল উপস্থিত। কর্তনাল উপস্থিত। আর কি নাই? তার ভোমারের মধ্যে হচ্ছে কোনো দাঁত নাই। তার ভোমার হচ্ছে কি দাঁতবিহীন। ওকে, তারপরে হচ্ছে তার জেনাস হচ্ছে লেবিও। আর তারপরে কি এটার নামটা কি যদি আমরা বলি, তার স্পেসিসটা হচ্ছে কি লেবিও রোহিতা। এখন এই লোহিতারে হচ্ছে লেবিও রোহিতা, এটার একটা নাম হচ্ছে কি রুই মাছ, যেটাকে আমরা রুহু মাছও বলা হয় অনেক এরিয়া ভেদে, তাই না? রুই মাছ বা রুহু মাছ এগুলো বলা হয়। তাহলে তার শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা আমাদের গেল ইনশাল্লাহ, তাই না? ওকে, এখন আমরা আবার একটু আরো কিছু কথা একটু পড়ি। এই যে আমাদের যে মহামান্য রুই মাছ নামক ব্যক্তিটা আছে, সে কতটুকু বড় হইতে পারে, তাই না? সে হচ্ছে কতটুকু বড় হইতে পারে, তার সাইজ কতটুকু হইতে পারে, সেটা হচ্ছে আমাদের একটা কনসার্ন হইতে পারে। এখন আমাদের হচ্ছে যে বড় বড় কার্প আছে, বা আমরা যদি বলতে যাই মেজর কার্প, কি বলি যে মেজর কার্প,
মেজর কার্পের মধ্যে একজনকে তো আমরা চিনলাম এখন, তাই না? মেজর কার্পের মধ্যে একজনের নাম আমরা চিনলাম, সে একজনটা হচ্ছে রুই মাছ। সে একজন হচ্ছে রুই মাছ। এখন এই রুই মাছ ছাড়া আমাদের আরো দুইজন আমরা মেজর কার্পের সাথে একটু পরিচিত হয়ে যাই। তা আমাদের আরো পরিচিত দুইজন মেজর কার্প হচ্ছে কি, একজন হচ্ছে আমাদের কাতলা, যার মাথা হচ্ছে কি আপনাদের মতো বড় বড়, কিন্তু সেই মাথার মধ্যে পরাবাদে সব থাকে। আর একটা হচ্ছে মৃগেল। আর মৃগেল মাছ মনে হয় চ্যাপ্টা থাকে, আমি হচ্ছে অনেক আগে দেখছি, রিসেন্টলি দেখি নাই, ঢাকা আসার পরে আপু মৃগেল দেখিও নাই, সো আমি মৃগেলের চেহারা ভুলে গেছি। তো সে হয়তো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা চিতল মাছের মতো থাকে, না চিতই মাছ কি মাছ জানি ছিল, নাম ভুলে গেছি। তো সেই মাছটার মতো দেখতে অনেকটা, তো ওইটার চেহারা মনে নেই, বাট কাতলা মাছ আপনাদের মাথা যেরকম কাতলা মাছের মতো বড় বড়, বাট সেই বড় মাথার ভিতরে কি নাই, অনেক সময় পড়ালেখা ঢুকে না, সো আমাদেরকে বড় মাথার ভিতরে কি করতে হবে, পড়ালেখা ঢুকাইতে হবে, হা করে বসে থাকা যাবে না। ওকে, এই হচ্ছে মেজর কার্প, যেটা আমাদের বইয়ে উল্লেখ করা আছে। আর এর মধ্যে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে চাষযোগ্য সবগুলাই, বাট রুই মাছটা হচ্ছে কম্পারেটিভলি একটু বেশি চাষ করা হয়, যেহেতু তার গ্রোথটা অনেক ভালো হয়। ঠিক আছে, অন্যান্য কার্পের তুলনায় আমাদের হচ্ছে এই রুই মাছের গ্রোথটা মাশাল্লাহ অনেক ভালো হয়। যেরকমটা আমাদের দুষ্ট বুদ্ধির গ্রোথগুলা বেশি হয়, আমাদের দুষ্ট বুদ্ধির গ্রোথের মতো রুই মাছের গ্রোথও কি হয়, একদম মাশাল্লাহ লেভেলের অনেক ভালো হয়। এখন এই যে রুই মাছটা আছে, এই রুই মাছটি কতটুকু বড় হইতে পারে, আমরা যদি স্পেসিফিক ভাবে একটু রুইকে নিয়ে কথা বলি। ঠিক আছে, মনে করো রুইয়ের আব্বু আম্মুর কাছে আমরা নালিশ নিয়ে গেছি যে রুই হচ্ছে কি, আমি রুইকে ধরতে গেছি পুকুরের মধ্যে, সে আমাকে দেখে সে কি করছে, সে হচ্ছে পালাই গেছে। এখন তাকে ধরতে গিয়ে আমি পুকুর পাড়ে একদম সুন্দর মতো আছাড় খেয়ে পড়ে আমার কোমর ভেঙে গেছে। এখন আপনার সন্তানকে জিজ্ঞেস করুন সে কেন আমার হাতে আসে নাই, সে কেন আমাকে ফেলে দিয়ে আমার কোমরটা ভেঙে ফেলছে। তাহলে এখন রুই মাছের আব্বু আম্মু তখন বললো যে দেখেন সে হচ্ছে অনেক বড় হইতে পারে। সে কতটুকু বড় হইতে পারে, সে নর্মালি হচ্ছে আমরা বলতে পারি সে 1 থেকে 1.5 ফুট পর্যন্ত বড় হইতে পারে। 1 থেকে 1.5 ফুট পর্যন্ত সে বড় হইতে পারে। তো এতটুকু বড় হইছে, তো আপনি হয়তো বা তাকে পানির মধ্যে, ওই যে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণের কাহিনী পড়ছি না, আপনি হয়তো ওরকম তাকে দেখছেন একটু ছোটখাটো দেখছেন, বেশি নিচে, তো আলোর প্রতিসরণ মনে হয় আমি ভুলে গেছি, আপু ফিজিক্স পারি না, প্রতিসরণের কারণে আপনি জিনিসটাকে দেখছেন ছোট। কিন্তু আমার সন্তান তো ছোট ছিল না, আমার সন্তানটা ছিল 1.5 ফুট বা 1.5 ফুটের একটা মাছ। সো আপনি তাকে ধরতে গেছেন, সেও হঠাৎ করে ভয় পেয়ে পালায়ে গেছে। এটা একটা রিজন হইতে পারে যার কারণে আপনি পড়ে গেছেন। আরেকটা রিজন হইতে পারে আমার সন্তান হচ্ছে কি খানদানি বংশের, সে চৌধুরী বংশের, সে হচ্ছে বড় চৌধুরীর ছেলে। তো বড় চৌধুরীর ছেলে যেহেতু, চৌধুরী বংশের মানুষরা খায় বেশি, যারা বেশি খাচ্ছে তাদের ওজনটা কি করতেছে, ফালতেছে, মানে অনেক বাড়তেছে। কিন্তু ওই যে মুকব্যাং ভিডিও যেগুলো করে ওগুলো দেখি মাশাআল্লাহ একটা গরু ছাগল খাসিও খায়া ফেলায়, বাট তাদের কেন জানি ওজন বাড়ে না, আর আমরা যারা আছি পানি খেলে ওজন বাড়ে। সো আমার সন্তান হচ্ছে কি অনেক খাতিপিতি ঘরের সন্তান, তো সে হচ্ছে কি তার ওজনটা অনেক বেশি হইতে পারে। তো ওজন কতটুকু হইতে পারে, আমাদের হচ্ছে তার ওজন হইতে পারে 700 থেকে 800 গ্রাম নর্মালি। ঠিক আছে, 700 থেকে 800 গ্রাম। কিন্তু সে যদি হয় একদম রাজার আমলের, মানে রাজা বাচ্চার ঘরের কোনো চৌধুরী বংশের সন্তান, মনে করো সে চৌধুরী বাট সে হচ্ছে কি রাজা, তাহলে তার ওজন হইতে পারে কি, তার ওজন হইতে পারে হচ্ছে মোটামুটি আরো বেশি ধরনের, মনে করো 2 কেজি থেকে 2.5 কেজিও হইতে পারে। রাজা বাচ্চার ঘরের সন্তান হইলে তার ওজনটা কিরকম হইতে পারে, তার ওজনটা হইতে পারে 2 থেকে 2.5 কেজি। এটা হচ্ছে হালদা নদীর ক্ষেত্রে প্রযোজ্য, হালদার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের হচ্ছে এই রুই মাছের আকৃতি এবং তার ওজনটা সম্পর্কে আমরা পড়লাম। এর মাঝখানে আরেকটা জিনিস হচ্ছে কি, রুই মাছ অনেক দ্রুত বর্ধনশীল মাছ। রুই মাছ থেকে আমাদেরকে কি মনে রাখতে হবে, রুই হচ্ছে কি, আচ্ছা এই কালারটা মনে হয় দেখা যায় না, দেখা না গেলে আপুকে সাথে সাথে জানাবা। ঠিক আছে, হোপফুলি এটা দেখা যাবে, এটা ব্রাইট ইয়েলো কালার। ওকে, রুই মাছ হচ্ছে কি দ্রুত বর্ধনশীল মাছ। দ্রুত বর্ধনশীল মাছ, এই যে যেরকম করে আমাদের দুষ্ট বুদ্ধিগুলো দ্রুত বেড়ে যায়, তাহলে ওই ধরনের মাছ কি আমাদের হচ্ছে এই রুই মাছটা গেল। রুই মাছের অদ্যপান্ত আমরা পরিচয় জেনে ফেললাম। এখন আমরা এইটুকু থেকে, আর কারো কোনো প্রশ্ন আছে? এইটুকু থেকে প্রশ্ন থাকার কথা না, বাট কোনো প্রশ্ন থাকলে আপুকে করতে পারো।
কোনো প্রশ্ন থাকলে আপুকে বলতে পারো। হ্যাঁ, হালদা নদীর ক্ষেত্রে 2 থেকে 2.5 কেজি হতে পারে। এবং এই জিনিসটা হচ্ছে কি আপনারা একটু সুন্দর করে স্টার মার্ক দিয়ে রাখবা হালদা নদীর ক্ষেত্রে। এখানে আমরা লিখে দিই এটা হচ্ছে কি হালদার ক্ষেত্রে। হালদার রুইয়ের ক্ষেত্রে এই এক্সেপশনটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা যদি চলে আসি রুই মাছের বাসস্থান। এখন এই যে রুই নামক মহামান্য ব্যক্তি আছে, তিনি নর্মালি এখানে এত কিছুর দরকার নাই, বা এই স্লাইডটা এক্স্যাক্টলি দরকার ছিল না। আমরা এখান থেকে কি মনে রাখবো, রুই হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে সে মিঠা পানির মাছ। সে হচ্ছে কি মিঠা পানির মাছ। রুই হচ্ছে মিঠা পানির মাছ। তার মানে আমরা বঙ্গোপসাগরে গিয়ে রুই মাছ খুঁজে পাবো না। কক্সবাজার গিয়ে রুইয়ের জন্য কান্না করলে সমুদ্র থেকে রুই বের হয়ে আসবে না, কারণ ওইটা কি রুইয়ের আবাসস্থল না। কক্সবাজার গিয়ে তুমি হাঙরের জন্য কান্নাকাটি করো, হাঙর পেয়ে যাবা। তিমির জন্য কান্নাকাটি করো, তিমি পাইতে পারো, কিন্তু রুই মাছ পাবা না সমুদ্রতে গিয়ে। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা গেল। তারপরে হচ্ছে ধরো আমাদের আশেপাশের যেই দেশগুলো আছে, আমাদের দেশও আমাদের আশেপাশের যে দেশগুলো আছে কি কি হইতে পারে, সেখানে হইতে পারে বাংলাদেশ। বাংলাদেশ না, বাংলাদেশে তো আমি আছি। বাংলাদেশ ছাড়া আর হইতে পারে কি ভারত। তারপরে হইতে পারে কি, তারপরে হচ্ছে আমাদের পাকিস্তান, মায়ানমার। এরা কি, এরাও হচ্ছে এই রুই মাছটা, যেহেতু তাদের এখানেও কি, তাদের হচ্ছে এই মিঠা পানি থাকে, এই জন্য তাদের এরিয়াতেও মাছটা পাওয়ার, রুই মাছটা পাওয়ার। মায়ানমার না মিয়ানমার, নাম কি হবে এটার, মায়ানমার। ওকে, তো এখানে কি আমরা মিঠা পানিতে এই রুই মাছটা খুঁজে পাচ্ছি। আবার বাণিজ্যিকভাবেও যেহেতু রুই মাছ চাষ করা হয়, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের বাণিজ্যিকভাবে যে কোনো এরিয়াতে স্বাদু পানিতে রুই মাছটা চাষ করা যাচ্ছে। তবে একটা জিনিস এটা মেনটেন করতে হয়, সেটা হচ্ছে কি টেম্পারেচার। রুই মাছ হচ্ছে একটা অপটিমাম টেম্পারেচার ছাড়া সে বাঁচতে পারে না। সেই টেম্পারেচারটা কত, সেটা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা সামনে গেলে ইনশাল্লাহ পড়বো, যে রুই মাছ তুমি যেই এরিয়াতেই চাষ করো না কেন, তুমি যেখানেই চাষ করো না কেন বা কৃত্রিমভাবে চাষ করো না কেন, অবশ্যই তোমাকে কি মেনটেন করতে হবে, 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা থেকে প্রশ্ন আসে না কখনো, বাট এই জিনিসটা আমরা একটু হালকা করে মাথায় রেখে দিলাম। ওকে, তারপরে যাই রুই মাছের স্বভাব চরিত্রে। আমরা শুরুতেই পড়ছি রুই হচ্ছে মিষ্টিভাষী মানুষ, মিষ্টিভাষী মাছ। শুধু মানুষ আসতেছে, আমরা হচ্ছে কি মিষ্টিভাষী রুই মাছকে খেয়ে খেয়ে মিষ্টিভাষী হওয়ার চেষ্টা করি, বাট মাঝে মধ্যে হয় না আর কি। দেখবা আমরা গর্জন করে উঠি বাঘের মতো। যেহেতু সুন্দরবন এরিয়াটা আমাদের বেশি, তাই আমরা কি করি, আমরা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন দিয়ে উঠি। বাট রুই মাছটা হচ্ছে কি, সেই জিনিসটা খুব সুন্দর করে মেনটেন করতে পারে স্বভাব। এখন কি করবে, সে যখন সে হচ্ছে অনেক মানে সে যেহেতু অনেক খানদানি বংশের সন্তান, তো খানদানি বংশের সন্তানরা কি করে, তাদের হচ্ছে অনেক ধরনের ম্যানার তাদেরকে মাথায় রাখতে হয়, যে তুমি এখন এরকম ভাবে চলাফেরা করবা। তারপর হচ্ছে ওই যে দেখবা না, যে ব্রিটিশ রাজ পরিবার, তাদের কি, তারা হচ্ছে যখন কেউ সামনে যায়, তাদের হইতেছে যে লেগ ক্রস না কি বলো এটাকে, যে পা একটু পেঁচায় টেঁচে নিচে বসে সম্মান জানাইতে হয়। আবার কে সামনে গেলে কি করতে হবে না করতে হবে, অনেক ধরনের ম্যানার তাদেরকে মেনটেন করতে হয়। সেম রুই মাছও ওই ধরনের জিনিসগুলা একটু ফলো করে। এখন সে কি কি ফলো করবে, প্রথম কথা, যখন সে প্রাথমিক পর্যায়ে থাকে, প্রাথমিক পর্যায়ে মানে কি, সে যখন একদম ছোট্ট, মাত্র ডিম থেকে ফুটে বের হইছে, মাত্র তার জন্ম হইছে, সে সদ্য ভূমিষ্ঠ পোনা মাত্র, তখন সে কি করবে, সে হচ্ছে তার পছন্দের খাবার হচ্ছে কি প্লাঙ্কটন জাতীয় খাবার। এখন প্লাঙ্কটনের মধ্যে এখানে আমাদেরকে বলছে কি, আমাদেরকে বলছে হচ্ছে প্রাণী প্লাঙ্কটন, বা যেটাকে আমরা জু প্লাঙ্কটন হিসেবে চিনি, ছোট্ট ছোট্ট প্রাণী, আর হচ্ছে অনেক ছোট ছোট প্রাণী। আরেকটা হচ্ছে কি উদ্ভিদ প্লাঙ্কটন, যেটাকে আমরা ফাইটোপ্লাঙ্কটন নামে চিনি। তাহলে যখন মাত্র রুই মাছটা ডিম থেকে ফুটে দুনিয়ার চেহারা দেখবে, তখন সে খাদ্য হিসেবে কি গ্রহণ করবে, সে খাদ্য হিসেবে জু প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনকেই সে গ্রহণ করবে। তারপরে হচ্ছে কি অগুলিপোনা দশায় সে কি করবে, সে হচ্ছে যখন অগুলিপোনা ছিল তখন সে হচ্ছে প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করতেছিল। তারপরে কি করবে, প্রাণী প্লাঙ্কটনটা গ্রহণ করার পরবর্তীতে সে যখন আস্তে আস্তে করে আরেকটু বড় হওয়া শুরু করে দিবে, তখন সে ডেজমিটটাকে খাওয়া শুরু করে দিবে। তারপরে সে কি করবে, সে হচ্ছে ফাইটোফ্লাজেলেট, শৈবাল রেণু, এই জাতীয় জিনিসগুলোকেও সে কি করবে, সে হচ্ছে আস্তে আস্তে করে সুন্দর মতো সে খাওয়া দাওয়া শুরু করে দিবে।
সে কি করবে, সে হচ্ছে ডেজমিট এবং ফাইটোপ্লাঙ্কটন জাতীয় জিনিসগুলোকে, ফাইটোপ্লাজেলেট, শৈবাল রেণু, এই জিনিসগুলোকেও সে খাওয়া শুরু করে দিবে। মূলত তুমি ডেজমিট জিনিসটাকে হচ্ছে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই ডেজমিটটাতে হচ্ছে একটা স্টার মার্ক দিয়ে রাখো। এটা কি করে, এটা হচ্ছে রুই মাছ সুন্দর মতো সে গ্রহণ করতেছে। আচ্ছা, এখন তরুণ বা পূর্ণবয়স্ক, দেখো আমরা হচ্ছে কি, আমরা বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আর তোমরা হচ্ছে কি, তোমরা এখন ইয়াং আসো, কারণ আপু দেখো না, ওই যে ক্লাস নিতে এসে মাঝে মধ্যে ঘুমায় যাই, বুড়া হয়ে গেছি, হাঁপায়া যাই। আপনারা তো ক্লাস করতে করতে হাঁপান না, সো আপনারা ইয়াং আর আপু বুড়ি। কিন্তু আপু বুড়ি হইলেও আপুর কি, আপনাদের মতোই খাইতে পারি যা ইচ্ছা তা, যখন মন চাইতেছে পিৎজা খাবো, যখন ইচ্ছা করতেছে তাই খাবো, খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুমায় থাকবো। তার মানে আমাদের দুজনেরই খাদ্যাভ্যাস সেম হইতে পারে। তো যখন তরুণ আর পূর্ণবয়স্ক আমরা রুই মাছের কথা বলবো, তখন তার খাদ্যাভ্যাস কি হবে, সেম হবে, যে পানির মাঝ স্তরের যে শৈবালগুলা থাকতেছে, সেই শৈবালগুলা এবং নিমজ্জিত উদ্ভিদের, আমরা যদি বলি নিমজ্জিত উদ্ভিদগুলাকে সে বেশি পরিমাণের গ্রহণ করবে। আর সে কি, সে হচ্ছে মেইনলি শাকাশী। এখন কথা হচ্ছে, আপু তো তোমাদেরকে বললাম যে রুই মাছকে আমরা কি বলছি, এইখানে কথাটা একটা কিন্তু কনফ্লিক্ট তোমাদের মাথায় আসতেছে কিনা আমি জানি না। আপু কি বলছি, প্রথম দিকে পড়ে আসছি রুই মাছ হচ্ছে সর্বভুক প্রাণী, বাট এইখানে কি লেখা, প্রধানত শাকাশী। দেখো, সে যেহেতু শাকাশী, মানে সে হচ্ছে কি করবে, সে যখন বড় হয়ে যাবে তখন কি করবে, সে হচ্ছে ভেজিটেরিয়ান হয়ে যাবে। কিন্তু ছোটবেলা আমরা সবাই কি মুরগির লেগ পিসের জন্য কান্নাকাটি করছি, ছোটবেলা আমরা সবাই মুরগির লেগ পিসের জন্য কান্নাকাটি করছি। আমাদের রুই মাছটাও হচ্ছে সেম, সে ছোটবেলা মুরগির লেগ পিসের জন্য অনেক কান্নাকাটি করছে। বড় হয়ে সে কি করছে, মুরগি খাওয়া যাবে না, আমি মুরগির খাবারকে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করা শুরু করে দিব, ওই থিওরিতে সে বিশ্বাসী হয়ে গেছে। ছোট অবস্থায় সে প্রাণী প্লাঙ্কটন খাইছে, জু প্লাঙ্কটন খাইছে, জু প্লাঙ্কটন তো প্রাণী, সে ডেজমিট খাইছে, সে ফাইটোপ্লাজেলেট খাইছে, তার মানে সে প্রাণীদেরকেও ভক্ষণ করে। এই জন্য তাকে কি বলা হয়েছে, তাকে আমরা শুরুতেই বলছি কি, সর্বভুক, ঠিক আছে? কিন্তু সে তার পরিণত অবস্থায় সে ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে আপু, আবার মুরগির লেগ পিসে চলে গেছি না, কে জানি বলছিল আমার ক্লাসে হচ্ছে অলওয়েজ মুরগি চলে আসে বেশি, আর মুরগির লেগ পিস চলে আসে অনেক বেশি। এখন কি করবো বলো, বাঙালি তো, তো ফর সাম রিজন মাথায় এক্সাম্পল আসলে আমার মুরগির কথাই মাথায় আসে, ঠিক আছে? এরকম না যে আপু মুরগি খাইতে অনেক বেশি পছন্দ করি, আমি মুরগি লাভার না, আমি হচ্ছে মুরগি অতটা পছন্দ করি না, কিন্তু আমি কেন জানি তোমাদেরকে এক্সাম্পল দিতে গেলে ওই মুরগি থেকে বের হইতে পারি না, ঠিক আছে? তা আপু হচ্ছে একটা কি বলা যায়, মুরগি সাইকেলের মধ্যে ঢুকে গেছি। এক্সাম্পলের ক্ষেত্রে শুধু মুরগি আসে, বার্গার আসে, আর পিৎজা আসে, আর বিরিয়ানি মনে হয় মাঝে মধ্যে চলে আসে। আচ্ছা, তো স্বভাব গেল, এখন আরো স্বভাব আছে তার, শুধু তার এই স্বভাব পর্যন্তই তার শেষ না, তার আরো কিছু স্বভাব সম্পর্কে আমরা একটু আইডিয়া পাই। পৌষ্টিক তালিতে পচনশীল জৈব পদার্থ, বালু, কাদা প্রভৃতি দেখে তলদেশীয় খাদকও বনে হইতে পারে। এখন দেখো তাকে কি বলা হয়েছে, এখানে একটা স্পেশাল একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে তলদেশী খাদক। এখন তলদেশী খাদক বলতে আমরা কি বুঝি বলতো, দেখো একটা প্রাণী সে পানির কতটুকু গভীরে গিয়ে খাবার খাচ্ছে, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে পানি, এটা মনে করো তোমার হচ্ছে একটা পানির আমরা পুকুর চিন্তা করলাম, ঠিক আছে? তো এই পুকুরের কোথায় কি থাকবে বলো তো, এই পুকুরের একদম তলদেশ, যেটা একদম তলানি এরিয়া, যেটা এটা হচ্ছে কি তার তলানি এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে তার কি তলদেশ, আমরা যদি বলি এটা হচ্ছে কি তার তলদেশ। আই ডোন্ট নো কতটুকু দেখা যাচ্ছে ভালো করে, হোপফুলি খুব ভালো দেখা যাচ্ছে কালো কালারটা। এটা হচ্ছে তার একদম নিচের এরিয়া, আমি এখানে হালকা হালকা সাদা দিয়ে দিচ্ছি যাতে পানির তরঙ্গগুলো তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে পানির নিচে। তো এটা কি, এটা হচ্ছে তার কাদার এরিয়া। একদম পানির নিচে কি থাকে, তার কাদা থাকে না, একদম নিচের দিকে আমরা যদি বলি এটা হচ্ছে কি তার কাদা এরিয়াটাতে আছে, কি আছে, কাদা আছে। তারপরে নিচের দিকে কি থাকবে, নিচের দিকে কিছু পরিমাণের গাছ থাকবে, নিচের দিকে তল দেশে কিছু পরিমাণের গাছ থাকবে, তাই না? নিচের দিকে কিছু পরিমাণের গাছ থাকতেছে, একদম গাছগুলো কিন্তু অনেক বেশি গাছ থাকবে বিষয়টা ওরকমও না, অনেক হালকা পাতলা অল্প সংখ্যক কিছু গাছ থাকতেছে। তারপরে কি থাকবে, মাটির উপরে, কাদার উপরে কি থাকে, কাদার উপরে কিছু বালি থাকতেছে, যে চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এখানে হচ্ছে আমার কাদাও আছে, চিকচিক করা বালু আছে, সাদাগুলো হচ্ছে কি কিছু পরিমাণের বালি আছে এখানে। তারপরে এই চিকচিক করা বালি আর কাদার উপরে তুমি আরো কি খুঁজে পাবা, কিছু পাথর টাথর খুঁজে পাবা। পানির নিচে কিছু পাথর টাথর পড়ে থাকে না, এরকম কিছু পাথর টাথর থাকতেছে। আর পানির উপরে ভাসমান কি থাকে, পানির উপরে ভাসমান দেখবা পানির মধ্যে বিভিন্ন ধরনের পোকা থাকে, মনে করো এরকম বড় বড় লম্বা লম্বা পাওয়ালা কিছু পোকা থাকে যেগুলো পানির উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তারপরে কি থাকে, তারপরে হচ্ছে কিছু কচুরিপানা থাকতেছে। আমরা যেহেতু পানির উদ্ভিদ হিসেবে কচুরিপানা ফেমাস, তুমি জানি না তোমাদের কি অবস্থা হইতো, আপু যে স্কুলে পড়ছি সেই স্কুলের মাশাল্লাহ নদীর বাঘ ঘুরতো এখানে। হ্যাঁ, তো কচুরিপানা সবাই সে ওইখানে আটকাইতো, শুধু কচুরিপানা একা আসতো না, প্রত্যেক গ্রীষ্মকালে কচুরিপানা তার সাথে কোনো একটা গিফট আমাদের জন্য নিয়ে আসতো দুর্গন্ধযুক্ত। সেটা হতে পারে কোনো একটা মৃত কুকুর, হতে পারে কোনো একটা মৃত বিড়াল, হতে পারে কোনো একটা মৃত গরু। যেহেতু নদীটার বাঘ এখানে ঘুরতো, জিনিসটা এখানে আটকাইতো এবং আমরা সবাই স্কুলে নাক টিপে টিপে বসে বসে ক্লাস করতাম। ঠিক আছে, তো এই সেই কচুরিপানা এগুলো উপরের দিকে থাকতেছে। আর মিড পয়েন্টে কি থাকবে, মিড পয়েন্টে হচ্ছে কিছু ছোট ছোট মাছ বা ছোট ছোট কিছু প্রাণী থাকতেছে, তাই না? এই হচ্ছে আমাদের মোটামুটি, আমরা যদি পানির সিচুয়েশনটা বলতে যাই, পানির সিচুয়েশন। আর এখানে কিছু শৈবাল টৈবাল কিছু থাকবে। এখন রুই মাছ হচ্ছে আমাদের কি, রুই মাছ হচ্ছে এই জায়গাটা, সাপোজ এটা হচ্ছে আমার রুই মাছ, সে হচ্ছে মাকো আকৃতির, এ হচ্ছে আমাদের রুই মাছ। এই হচ্ছে তার পৃষ্ঠীয় পাখনা, তার বায়ু পাখনা, তার আরো কিছু পাখনা আছে, ওগুলো আমরা পরে রাখবো। মাছ সে কি করবে, সে নর্মালি আমরা পড়ছি সে হচ্ছে ভেজিটেরিয়ান, সে হচ্ছে উপরের দিক থেকে সবকিছু খাচ্ছে, সে ফাইটোপ্লাঙ্কটন খাচ্ছে, সে জু প্লাঙ্কটন খাচ্ছে, সবকিছু সে উপর থেকে খাচ্ছে। এখন সে উপর থেকে খাওয়ার পরেও এই যে নিচের দিকে তার পেটটা, যখন রুই মাছটাকে কাটবা তখন রুই মাছের পেটের ভিতরে কি পাবা, কিছু কাদা খুঁজে পাবা, কিছু বালি খুঁজে পাবা, কিছু পাথর খুঁজে পাবা। এখন কাদা বালি পাথর তো আমরা দেখতেছি এই জায়গাতে নাই, এই এরিয়াটাতে কি আমি কাদা বালি পাথর এগুলা কিচ্ছু খুঁজে পাচ্ছি? কিছুই তো এরিয়াতে খুঁজে পাচ্ছি না। পাচ্ছি কোথায়, একদম পানির তলদেশে। তো এই যে তলদেশ থেকে যেহেতু তার পেটের মধ্যে এই জিনিসগুলা যাচ্ছে, দ্যাটস ওয়াই অনেক সময় রুই মাছকে কি বলা হয়, তলদেশীয় খাদকও বলা হচ্ছে। ঠিক আছে, তো রুই মাছকে কি বলা হচ্ছে, তলদেশীয় খাদকও বলা হয়। আচ্ছা, তারপরে কি বলছে, খুঁটে খাওয়ার উপযোগী নরম ঝালরযুক্ত ঠোঁট এবং মুখ গলবিলীয় অঞ্চলে দাঁতের বদলে ধারালো কর্তন আল বা এজ দেখে বোঝা যায় রুই মাছ নরম জলজ উদ্ভিদ আহার করে। তাহলে এখান থেকে আমাদের কিছু ভালো রকমের ইম্পর্টেন্ট ওয়ার্ড একটু পিক করতে হবে এবার। ঠিক আছে আপু, দেখো কি বলছে, খুঁটে খাওয়ার উপযোগী নরম ঝালরযুক্ত। তো খুঁটে খাওয়ার উপযোগী, তার কি আছে, তার ঠোঁট আছে, যে জিনিসটাকে সে হচ্ছে এরকম ধরে ধরে শক্ত করে কোনো একটা জায়গা থেকে সে কামড় দিয়ে নিয়ে আসতে পারতেছে। কামড় দিয়ে বলতে, বা মনে করো সে হচ্ছে ঠোঁট দিয়ে, যেহেতু তার দাঁত আমরা দেখতে পাচ্ছি না, তার মুখে কি নাই, তার মুখে আমাদের যেরকম ঠিক ঠোঁটের পিছনে কি আছে দাঁত আছে, তার ওইরকমটা নাই, সে ঠোঁট দিয়ে শক্ত করে ধরে নিয়ে আসতে পারতেছে, সে গর্ত করে করে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসতে পারতেছে জিনিসপত্র। এই জন্য তার ঠোঁটকে কি বলা হইতেছে, খুঁটে খাওয়ার উপযোগী ঠোঁট বলা হচ্ছে। এখন এই জন্য নরম ঝালরযুক্ত তার ঠোঁট আছে। তারপরে কি বলছে, মুখ গলবিলীয় অঞ্চলে, তার গলবিলীয় অঞ্চলে, আমাদের গলবিলের সামনে কি থাকতেছে, এপিগ্লটিস থাকতেছে। আর তার গলবিলে কি খুঁজে পাচ্ছি আমরা, দাঁতের বদলে কর্তন আল খুঁজে পাচ্ছি, কর্তন আল খুঁজে পাচ্ছিলাম। এবং এই কর্তন আলের কারণেই কিন্তু তাকে কি করা হয়েছিল, ওই যে সাইপ্রিনিডি আমাদের হচ্ছে সেই ফ্যামিলিতে নিয়ে আসা হয়েছিল। এই কর্তন আলের কারণে তাকে কি করা হয়েছিল, সাইপ্রিনিডি ইয়াতে ফ্যামিলিতে নিয়ে আসা হয়েছিল। সাইপ্রিনিডি ফ্যামিলিতে তাকে নিয়ে আসা হয়েছিল। তো এই যে তার কর্তন উপযোগী, তার কিছু দাঁতের মতো দাঁত সদৃশ্য কিছু জিনিস আছে, আবার সে কোনো একটা জিনিসকে শক্ত করে ধরে সে সেটাকে মুখে ঢুকাইতেও পারতেছে। এই ওভারঅল জিনিসগুলো দেখে বোঝা যায় যে রুই মাছ যেহেতু তার হচ্ছে যে কাটার মতো জিনিস আছে, সে হচ্ছে কঠিন কোনো প্রাণীকে না খাইতে পারলেও সে কি করে, সে হচ্ছে গাছ লতা পাতাকে সে খাইতে পারতেছে, সেগুলাকে নরম করে সে গিলে ফেলতে পারতেছে। ঠিক আছে,
এখন দেখো তাকে হচ্ছে তার যেহেতু কর্তনাল আছে, তাহলে আমরা কেন বলতেছি না যে সে এখন সে হচ্ছে কোনো প্রাণীকে খাবে, উদ্ভিদকে না খেয়ে? প্রথম কথা আমরা শুরুতেই পড়ে আসছি, যখন পরিণত বা তরুণ অবস্থায় রুই মাছটা চলে আসে তখন কি করবে না, সে হচ্ছে আর কোনো ধরনের ওই যে মুরগির লেগ পিসের জন্য কান্না করে না। সে কি করবে, সে হচ্ছে নিজেকে মুরগি মনে করে সে এখন ভেজিটেবল খাওয়া শুরু করে দিবে। তো সে যখন ভেজিটেবল খাওয়া শুরু করে দিবে, ওই মোমেন্টে কি করতেছে, সে তো প্রাণীর দিকে তাকাবে না, সে প্রাণীর দিকে আর তাকাচ্ছে না। এখন তার যদি প্রাণীর দিকে সে তাকাইতো, তার যে দাঁতগুলা ছিল সেই দাঁতগুলা সে হারায় ফেলছে। তখন সে যখন থেকে ভেজিটেরিয়ান হয়েছে, সে নন ভেজ থেকে সে ভেজে কনভার্ট হয়েছে, তার মাথায় ঢুকছে আমার যদি দাঁত থাকে তাহলে কি হবে, আমি হয়তোবা আবার মুরগি ধরে মুরগির লেগ পিস খাইতে পারি, তা এখন আমি আমার সবগুলা দাঁত তুলে ফালাইয়া দিই। সে এই সংকল্প নিয়ে সে আগেই তার দাঁতগুলা ফালাই দিছে। এখন যেহেতু তার দাঁত নাই, সে মুরগি কামড় দিবে কি দিয়া? কামড় দিতে হলে কি করতে হবে, ওই মুরগির খাইতে হইলে আপুর কাছে আইসা আগে আর্টিফিশিয়াল দাঁত নিয়ে যাইতে হবে বানায়া, তাই না? আপু যদি বানায় দিই, তো রুই মাছ তো হচ্ছে আপুর কাছে আসতে পারবে না, কারণ আপু তো থাকে পানির উপরে, আর সে থাকে কোথায়, সে থাকে পানির নিচে। পানির নিচে গিয়ে তো তাকে আমি দাঁত বানাই দিতে পারবো না। সো সে আপুর কাছেও আসতে পারতেছে না, সে দাঁতও বানাইতে পারতেছে না, সে মুরগির লেগ পিসও খাইতে পারতেছে না। তার কাছে অপশন বেঁচে আছে কি একটাই, যে তুমি ঘাস খাও বা তুমি হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ খাও। ঠিক আছে, এই কাহিনীটা তার সাথে হয়ে গেছে। তারপরে তার ফুলকায় সরু চুলের মতো ফুলকা রেখার বা হচ্ছে আমাদের জিল রেখার দেখা যাচ্ছে। এখন এই ফুলকা রেখার বা জিল রেখারটা হচ্ছে আমরা যখন ফুলকার পার্টটুকু পড়বো তখন আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। তো তার এই ফুলকা রেখারটা দেখে কি করে, এটা বোঝা যায় যে সে হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্লাঙ্কটন জাতীয় জিনিসকে সে ছেকে ছেকে খাইতেছে। নর্মালি ফুলকা জিনিসটা কিসের জন্য ইউজ করা হয়, ফুলকাটা হচ্ছে শ্বসন অঙ্গ হিসেবে ইউজ করে একটা জলজ প্রাণী, যেরকমটা আমরা আমাদের ফুসফুসকে ইউজ করতেছি। কিন্তু রুই মাছের ক্ষেত্রে কি হয়, রুই মাছের ক্ষেত্রে তার ফুলকাটা তার শ্বসন অঙ্গের পাশাপাশি আরো কিছু এক্সেপশনাল কাজ করে। এই জিনিসগুলো আমরা ফুলকাতে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। তারপরে মাছের পোনাগুলা ঝাঁকে ঝাঁকে ঝাঁক বেঁধে চলে, বা তারা হচ্ছে ঝাঁক হিসেবে চলাফেরা করে, কিন্তু যখন পূর্ণাঙ্গ মাছ হয়ে যায়, পূর্ণাঙ্গ মাছ কি সে হচ্ছে একা একা বাস করে। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটা প্রশ্ন, সেটা কি, রুই মাছ কি করে 14°C তাপমাত্রার কম তাপমাত্রায় সে কোনোভাবেই বাঁচতে পারে না। তার মানে তোমাকে একটা রুই মাছকে যদি চাষ করতে হয়, চাষ করার আগে অবশ্যই ওই জিনিসটা এনশিওর হইতে হবে যে পানির টেম্পারেচারটা 14°C চেয়ে বেশি, বা আমাদের এর থেকে কম না, অ্যাটলিস্ট 14°C পানির তাপমাত্রা আছে, কারণ এর নিচে রুই মাছ সার্ভাইভ করতে পারে না। তাহলে এটাকে হচ্ছে খুব সুন্দর করে রাখো। এটা হচ্ছে তুমি একাডেমিক তোমাদের এই প্রশ্নটা আপু, এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে তোমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই অনেক বেশি রকমের আসে। কি করে, একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই এই জিনিসটা তোমাদের খুব খুব বেশি রকমের আসে, তাই এটাকে খুব ভালো করে তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ ফুলকা রেখার এই এটা কালার দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাইলে আমরা হচ্ছে সামনে আগে রুই মাছ গেল, পানির ট্যাঙ্কি থেকে আমরা বের করে আসি। এখন চলে আসি রুই মাছের বাহ্যিক গঠনে। এখন রুই মাছ হচ্ছে কি, রুই মাছ হচ্ছে ভার্টিব্রা, তাকে আমরা দেখি সে কর্ডাটা পর্বের, আর তার সাবফাইলাম কি ছিল, তার ফাইলাম ছিল কর্ডাটা, আর তার সাবফাইলাম কি ছিল, তার সাবফাইলাম ছিল হচ্ছে আমাদের ভার্টিব্রাটা। তাহলে ভার্টিব্রাটা সাবফাইলাম থেকে আমি অতটুকু তো ক্লিয়ার, শেষ কি তার হচ্ছে মেরুদণ্ড আছে। এখন বলো তো মেরুদণ্ড জিনিসটা অস্থি না তরুণাস্থি? মেরুদণ্ড জিনিসটা অস্থি নাকি তরুণাস্থি? মেরুদণ্ডটা হচ্ছে অস্থি। আমরা কন্ড্রিকথিক্স আর হচ্ছে অস্ট্রিকথিক্স দুইটা জিনিস কিন্তু পড়ছিলাম ওই কর্ডাটার ক্লাসিফিকেশনে। অস্ট্রিকথিক্সের মধ্যে আমাদের এই রুই মাছটা সুন্দর মতো চলে আসছিল, আমাদের অ্যাক্টিনোপ্টার্জিটা ছিল। তাহলে এই যে আমাদের অস্ট্রিকথিক্স মানে কি, অস্থিময় মাছ। আর আমাদের রুই মাছ কি, রুই মাছও হচ্ছে একটা অস্থিময় মাছ। রুই মাছের কাঁটা গলায় ভালো করে বিঁধতে পারলে মাশাল্লাহ, কান্নাকাটি করে বিড়ালের পায়ে ধরে বসে থাকলেও কাজ হবে না। এই যে আমাদের যে রুই মাছটা আছে, এই রুই মাছটা হচ্ছে একটা সুন্দর অস্ট্রিকথিক্স বা হচ্ছে সে অস্থিময় মাছ। এটা হচ্ছে তার বাহ্যিক গঠনটা যদি আমরা দেখতে যাই, তার প্রথম কথা। ঠিক আছে, তা আমরা তার বাহ্যিক গঠনটাকে যদি একটা সুন্দর একটা চার্টে নিয়ে আসার চেষ্টা করি,
তার ফুল বাহ্যিক গঠনকে, ঠিক আছে। হোপফুলি এটা লক হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আপু যেহেতু আপনাদের ভাইয়াদের তুলনায় অনেক ছোট একটা মানুষ, সো আমি হচ্ছে এটাকে নিচে নামায় নামায় লিখি, তারপরে হচ্ছে সময় করে এটাকে উপরে উঠাই দেওয়া যাবে, যেহেতু আমি আপনাদের ভাইয়াদের মতো বেশি উপরে লিখতে পারি না। এটা বেশি ছোট হয়ে গেছে না? ওকে, আচ্ছা। তো আমরা বাহ্যিক গঠনকে রুই মাছের প্রথমে কি দেখতে পাই? রুই মাছকে মেইনলি আমরা কি দেখতে পাই? রুই মাছের মধ্যে তুমি খুঁজে পাবা হচ্ছে, এটা যদি হয় আমার রুই মাছ, এখন এই রুই মাছটাকে আমি হচ্ছে পানির ট্যাঙ্কি থেকে বের করে নিয়ে আসি। পানির ট্যাঙ্কি থেকে বের করলে কি হবে? আবার একটা মাকু আকৃতির শেপ, চিতল মাছ হয়ে গেছে এটা। তার হচ্ছে ঝালর যুক্ত ঠোঁট তুমি দিলা, কি এটা হচ্ছে না কেন? ঝালর যুক্ত ঠোঁট হচ্ছে, এবার দিই। তো মনে করো সাপোজ এই হচ্ছে আমাদের মহামান্য রুই মাছ, ভিতরে হচ্ছে তার আইসগুলো আছে, আমি ওই আইস টেসে এখন আঁকতেছি না, এগুলো হচ্ছে আমরা পরেই করব, আমাদের বাচ্চাকালের মাছ। তো এই মাছটাকে হচ্ছে তুমি 3টা পার্টে ভাগ করতে পারো। প্রথম ভাগটা হচ্ছে তোমার তার মাথার অংশটুকু, তার মাথা, আরেকটা হচ্ছে তার লেজ। এখন আমাদের যেটা কমন একটা মিস্টেক আমরা করি সেটা হচ্ছে এই যে আপু এখানে যে লেজের একটা রেপ্লিকা এখানে দেখাই দিলাম, আপু এগুলো আপনাদেরকে পরে আবার ছবি আঁকা সুন্দর করে আপু সুন্দর করে আগে দেখবো, তারপর হচ্ছে আপনাদেরকে শিখাবো, ঠিক আছে। আপুর ড্রয়িং অতটা ভালো না, আমি অনেস্টলি বলতেছি। সো আমি আগে আরো সুন্দর করে সহজভাবে প্র্যাকটিস করে দেন তোমাদেরকে শিখাবো, ওকে। আমি পারি না জিনিসটা বলতে লজ্জা লাগার মতো কিছুই না, কারণ আমি আপনাদেরকে দিয়ে শিখতেছি অনেক কিছু। সো আপু স্টিল লার্নিং। তো দেখো, তা আমাদের হচ্ছে আমরা নর্মালি যেটা মনে করি যে মনে করি এটা যদি আমার মাছ, এই মাছটার কি হয়, এই মাছের হচ্ছে এই জায়গাটুকুকে জাস্ট আমরা লেজ হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। আমি লেজের পিস খাবো না, মাথার পিস খাবো। আর আমি হচ্ছে আমার বাসায় আমি আর আমার ভাই মারামারি করি কে লেজ খাবে, ঠিক আছে। মাথার দিকে আমাদের কারো ইন্টারেস্ট এরকম নাই। সো এই যে আমাদের লেজটা আমরা জাস্ট চিন্তা করি এটুকু হচ্ছে লেজ, বাট এক্স্যাক্টলি আমাদের লেজ জিনিসটা হচ্ছে এরকম এতটুকু না। লেজটা শুরু হবে, রুই মাছের একটা পাখা আছে, রুই মাছের একটা স্পেশাল পাখা আছে এই জায়গাটাতে, সেই পাখাটাকে আমরা হচ্ছে একটা সুন্দর নামে জানি, সেই নামটা হচ্ছে কি, সেটা হচ্ছে তার শ্রোণী পাখনা। তার কি পাখনা? তার শ্রোণী পাখনা। তার শ্রোণী পাখনা। এখন কথা হচ্ছে আমাদের যে মহামান্য রুই মাছ তার আছেন, তার হচ্ছে এই শ্রোণী পাখনার পর থেকেই তার লেজের এরিয়াটা শুরু হয়ে যাচ্ছে। এই শ্রোণী পাখনার পর থেকেই কি তার লেজটা শুরু হয়ে যাচ্ছে। এখানে তার পায়ু পাখনাও আছে, এখানে তার পায়ু পাখনাও তুমি খুঁজে পাবা। এখন তার লেজটা কি, তাহলে তার এই শ্রোণী পাখনার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই এরিয়াটুকু স্পেসিফিক যেটুকুকে আমরা চিনি শুধুমাত্র ওইটুকু না। তার মানে আমরা রুই মাছের কি পাচ্ছি? মাথা খুঁজে পাচ্ছি, তার লেজ খুঁজে পাচ্ছি। আর এই বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে তার দেহ, বা হচ্ছে যেটাকে আমরা কি বলতে পারি, দেহ কাণ্ড, বা তার হচ্ছে বডি, তার বডিটা, ঠিক আছে। এখন রুই মাছের যে মাথা আছে, সেই মাথা আমরা শুরুতেই কি পড়ছি বলতো? রুই মাছের মাথায় কি নাই? রুই মাছের মাথায় হচ্ছে কোনো ধরনের আইস নাই। তাহলে তার বডিতে কি আছে? এই যে তার সুন্দর সুন্দর সাইক্লয়েড যে আইসগুলো, সেগুলো কোথায় থাকবে? তার বডিতে থাকবে, তার লেজের এরিয়াতে থাকবে, তাই না? তার বডিতে এবং তার লেজের এরিয়াতে থাকবে। তাহলে আমরা চলে আসি, রুই মাছকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারতেছি। প্রথমত রুই মাছের আমি পাবো হচ্ছে মাথা। তাহলে মাথার ক্ষেত্রে কি মনে রাখতে হবে বলো তো আপু? মাথার ক্ষেত্রে মনে রাখতে হবে হচ্ছে মাথা আইসবিহীন, এটা হচ্ছে তার স্পেশালিটি। মাথা কি? মাথা হচ্ছে আইস বিহীন।
তারপরে আমরা মাথার পরে কি খুঁজে পাচ্ছি, তার দেহকাণ্ড খুঁজে পাচ্ছি। তাহলে তার দেহকাণ্ডটা দেখি আমরা, তার দেহকাণ্ড। দেহকাণ্ড, তাহলে তার দেহকাণ্ডে কি আছে, তার দেহকাণ্ড বা তার দেহের মধ্যে আইস আছে, তাই না? তার দেহের মধ্যে কি আছে, তার দেহকাণ্ডের মধ্যে বা তার দেহের মধ্যে হচ্ছে আইস যুক্ত। আমরা যদি সুন্দর করে আইস আছে না বলি, যেহেতু এখানে আইস বিহীন বলছি, তাহলে এইখানে বলি আইস যুক্ত। ওকে, এখন কি আছে লাস্ট পার্ট, লাস্ট পার্ট হচ্ছে আমাদের শ্রোণী পাখনা, তাই না? তার লাস্টে কি আছে, তার লাস্টে হচ্ছে শ্রোণী পাখনা, সরি শ্রোণী না, লেজ। শ্রোণী পাখনার পর থেকে হচ্ছে কি, তার লেজ আছে। লেজ। ওকে, এখন বলো তো তার লেজ বা পুচ্ছ এটা কি আইস যুক্ত নাকি আইস বিহীন? লেজটাও হচ্ছে আমাদের আইস যুক্ত, আইস যুক্ত। এখন অনেকের মাথায় আসতে পারে, দুষ্ট বুদ্ধির মানুষগুলা মাথায় কি আসবে, মাথায় আসবে আপু এই যে লেজের যে এই পার্টটা আছে, এইখানে তো হচ্ছে অনেকগুলা করে কাটা আছে, এখানে আইস কোথায়? এখানে কাটা আছে বাবা, এখানে আইস নেই। আইস হচ্ছে তোমার এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? তাহলে এইটুকু তো লেজ, তার মানে এইটুকুতে আইস আছে মানেই তোমার লেজের মধ্যে আইস আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তিনটা পার্ট তাকে ভাগ করে ফেললাম। এটাকে হচ্ছে আমরা মাঝখানে নিয়ে আসি, সম্মানিত ব্যক্তি। ওকে, এখন চলে আসি আমাদের মাথাতে। এই আইসবিহীন মাথাতে আমরা আরো কিছু পার্টস খুঁজে পাবো, আমরা আরো কিছু সুন্দর সুন্দর পার্টস খুঁজে পাবো। এই মাথার পার্টসগুলা কি কি? তার মাথার পার্টসগুলা হচ্ছে, প্রথম কথা, রুই মাছ যেহেতু সে খাওয়া দাওয়া করে, তো এই মহাশয়ের খাওয়া দাওয়া করার জন্য তার কি লাগবে বলো তো? তার হচ্ছে একটা সুন্দর মুখ লাগবে। তার কি আছে? তার হচ্ছে একটা মুখ আছে। তারপরে কি, তার হচ্ছে এই মুখের মধ্যে কি থাকবে? তার মুখের মধ্যে সেই ঝালরওয়ালা মাংসল ঠোঁট থাকবে। তারপরে কি আছে? তার থাকবে হচ্ছে ম্যাক্সিলারি বারবেল থাকবে। তার কি থাকবে? তার হচ্ছে ম্যাক্সিলারি বারবেল থাকবে। এখন কথা হচ্ছে আপু ম্যাক্সিলা পড়ছি, ম্যাক্সিলারি বারবেল কি জিনিস, তাই না? ম্যাক্সিলারি বারবেল, এটা হচ্ছে রুই মাছ, যেহেতু উচ্চবংশীয় মানুষ, উচ্চবংশীয় মাছ, উচ্চবংশীয় মাছের কি থাকে? তারা যারা উচ্চবংশীয় তারা দেখবা মোষ বা দাড়ি টাইপের রেখে, যদিও বা জিনিসটা হচ্ছে আমাদের আর ধর্মীয় একটা বিষয়, বাট অনেকে দেখবা তারা হচ্ছে ধর্ম জিনিসটাকে সাইড করে তারা হচ্ছে মোষ জিনিসটাকে বা দাড়ি জিনিসটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, ঠিক আছে? আমাদের রুই মাছ যেহেতু উচ্চবংশীয় মানুষ, তার দাড়ি আছে কি নাই সেটার খবর নাই, সে মোচ এত বড় বড়, তার দাড়ির থেকে বড়, সে মোচ রেখে বসে আছে। রুই মাছের যেই মোচ জিনিসটা এরকম, এই যে মোচটাকে বলতেছি হচ্ছে কি, তার ম্যাক্সিলারি বারবেল, ঠিক আছে? এটা হচ্ছে তার এই জায়গাটাতে থাকতেছে, তাহলে তার ম্যাক্সিলারি বারবেল আছে। আর কি আছে? তার হচ্ছে নাসা ছিদ্র আছে এক জোড়া। আমাদেরও কিন্তু রুই মাছের মতো এক জোড়া নাসা ছিদ্র আছে। কি আছে? নাসা ছিদ্র। কয় জোড়া আছে? এক জোড়া আছে, দুইটা, দুই পাশে দুইটা। আর মাঝখানে কি আছে? নেজাল সেপ্টাম আছে। আর কি আছে? আর হচ্ছে তার বিশাল বড় বড় করে তাকায় তাকায় দেখার জন্য কি হচ্ছে, তাকায় তাকায় দেখার জন্য কি আছে? তার হচ্ছে চোখ আছে। মাথার মধ্যে এই কয়টা জিনিস তুমি খুঁজে পাবা। তার কি খুঁজে পাচ্ছ? তুমি চোখ খুঁজে পাচ্ছ। ওকে, এরপরে হচ্ছে আমরা আর কি দেখব রুই মাছের ক্ষেত্রে, সেটা দেখি তার দেহকাণ্ডে। এখন দেহকাণ্ডে মেইনলি হচ্ছে তুমি কিছু পাখনা খুঁজে পাবা। কি খুঁজে পাবা? তুমি হচ্ছে কিছু পাখনা খুঁজে পাবা আর কিছু ছিদ্র খুঁজে পাবা। তুমি কিছু পাখনা খুঁজে পাবা এবং কিছু ছিদ্র খুঁজে পাবা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কি খুঁজে পাবো আমরা? কিছু পাখনা খুঁজে পাবো এবং কিছু ছিদ্র খুঁজে পাবো। এখন এই ছিদ্রগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। ছিদ্রগুলো এমসিকিউতে মাঝে মধ্যে চলে আসে, মাঝে মধ্যে না, প্রায়শই আসে। সো এটা তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। আজকে ক্লাসটা খুব বেশি বড় হবে না বাবা, আগে বলে দিচ্ছি।
ওকে, তা আমাদের কি ছিল, আমাদের পাখনা ছিল এবং বললাম কি কিছু ছিদ্র খুঁজে পাবো। এখন কি কি ছিদ্র খুঁজে পাবো? প্রথম কথা পায়ু ছিদ্র খুঁজে পাবো, তো আমরা সেটা পড়ছি, আমাদের হচ্ছে পায়ু ছিদ্র খুঁজে পাচ্ছি শ্রোণী পাখনার নিচে। পায়ু ছিদ্র খুঁজে পাবো। তারপরে হচ্ছে আমার এখানে কি থাকবে, আমার হচ্ছে জনন ছিদ্র খুঁজে পাবো, আমি খুঁজে পাবো হচ্ছে জনন ছিদ্র। তারপরে কি খুঁজে পাবো, আমি খুঁজে পাবো হচ্ছে রেচন ছিদ্র, আমি খুঁজে পাবো রেচন ছিদ্র। এবং লাস্ট আমি খুঁজে পাবো এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে সুন্দর করে একটা ল্যাটারাল লাইন আমরা হচ্ছে নিউরোস্টোম খুঁজে পাবো। কি খুঁজে পাবো? একটা ল্যাটারাল লাইন নিউরোস্টোম। এটা উপরে উঠে দেই। ওকে, the lateral line neurosmost। একটা ল্যাটারাল লাইন নিউরোমাস্ট, যেটা কি করবে, যেটা হচ্ছে খাদ আর হচ্ছে কিছু গর্তের সমন্বয়ে গঠিত। তার বডিতে কিছু খাদ থাকবে, কিছু গর্তের মতো স্ট্রাকচার থাকবে, ওই জিনিসগুলো সবগুলা মিলে একটা স্ট্রাকচার গঠন করতেছে, সেটাকে আমরা বলতেছি ল্যাটারাল লাইন নিউরোমাস্ট। সেই জিনিসটা আমরা এই দেহকাণ্ডেই খুঁজে পাচ্ছি। এখন যদি বলি তার একটা লেজ আছে, তার লেজটা কিরকম, আইসযুক্ত একটা লেজ, এবং সেই লেজটা হচ্ছে কোন ধরনের, হোমো সার্কাল, মানে দুই পাশ একই রকম। তাহলে তার কি আছে, তার হচ্ছে একটা লেজ আছে, সেই লেজটা কিরকম, সেই লেজটা হচ্ছে হোমো সার্কাল ধরনের, তাই না? তার হচ্ছে একটা হোমো সার্কাল লেজ আছে। তাহলে আমরা যদি রুই মাছের বাহ্যিক গঠন বলি, এই কয়টা বাহ্যিক গঠনকে আমরা মাথায় রাখতে পারতেছি না? এই কয়টা বাহ্যিক গঠনকে আমরা মাথায় রাখতে পারতেছি, তাই না? ওকে, তো এরপরে যদি আমরা এখন ভালো করে চলে আসি, আমরা এখন হচ্ছে রুই মাছের মাথাটা নিয়ে একটু পড়া শুরু করে দিই। এখন যদি তুমি রুই মাছের মাথার কথা বলো, তাহলে রুই মাছের মাথাটাতে তুমি কি খুঁজে পাবা? রুই মাছের মাথাটাতে হচ্ছে তুমি মনে করো এই অংশটুকু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুই মাছের মাথা, এটুকু হচ্ছে আমাদের রুই মাছের মাথাটুকু, ঠিক আছে? ওকে, এখন তার মাথাতে আমরা প্রথমে এই যে এই দাড়ি সদৃশ্য একটা স্ট্রাকচার খুঁজে পাইছিলাম, তাই না? একটা দাড়ি সদৃশ্য একটা স্ট্রাকচার খুঁজে পাইছিলাম। এই দাড়ি সদৃশ্য স্ট্রাকচারটাকে আমরা কি নামে চিনছি? এই দাড়ি সদৃশ্য স্ট্রাকচারটাকে হচ্ছে আমরা ম্যাক্সিলারি বারবেল নামে চিনছি, তাই না? এই দাড়ি সদৃশ্য জিনিসটাকে আমরা কি হিসেবে চিনছি? ম্যাক্সিলারি বারবেল আকারে চিনছি। এখন তার মুখে আমরা কি খুঁজে পাচ্ছি? প্রথম কথা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল আছে। আর তার মাথাটা কি? তার মাথা হচ্ছে আইসবিহীন। তার মাথা কিরকম? তার মাথা হচ্ছে আইসবিহীন। প্রথম কথা আমরা কয়েকটা টার্মস এখান থেকে একটু লিখে ফেলি আপু। ওকে, এগুলো কিন্তু আগে থেকে আমরা লিখে ফেলছি, তাই না? আবার আমরা লিখতেছি। আইসবিহীন মাথা। আবার এই আইসবিহীন মাথায় এরকম বিজ্ঞ ব্যক্তির মতো কি আছে? বিজ্ঞজনের মতো তার হচ্ছে একটা ম্যাক্সিলারি বারবেল আছে। এটাকে অন্য কালার করে দেই, বেগুনি কালার দেখা যায় এখানে। বেগুনি কালার দেখা যায় কিনা আমি একটু চেক করে নিই। আচ্ছা,
হ্যাঁ, তোমরা হয়তো বা অনেকে কমেন্ট করতেছো আপু হচ্ছে রায়হানা অনেক অ্যাক্টিভ আছো বাবা, বাট আপু হচ্ছে কমেন্টগুলো চেক করতেছি না। সো আমি হচ্ছে আনসার দিতেছি না, আমি হচ্ছে একবার একবার করে যখন দেখবো তখন আমি আনসারগুলো দিব। আইসবিহীন মাথা, হোপফুলি দেখা যাচ্ছে পিঙ্ক কালারটা, পিঙ্কটা বেগুনি কালার জানি না, যেটাই হোক দেখা যাচ্ছে আমি আশা করতেছি। ঠিক আছে, তাহলে তার কি আছে, তার হচ্ছে একটা আইসবিহীন মাথায় আছে, সেই মাথায় কি আছে, তার সেই মাথায় হচ্ছে আমাদের ম্যাক্সিলারি বারবেল আছে। তার হচ্ছে ম্যাক্সিলারি বারবেল আছে ঊর্ধ্ব চোয়াল থেকে নিচের দিকে। তার ঊর্ধ্ব চোয়াল থেকে নিচের দিকে কি আছে, তার ঊর্ধ্ব চোয়াল থেকে নিচের দিকে হচ্ছে এই ম্যাক্সিলারি বারবেল আছে। এখন এখানে কি বলছে, তার হচ্ছে তুণ্ডের মতো, তার হচ্ছে একজোড়া তুণ্ডের পৃষ্ঠদেশে তার হচ্ছে কি দুই চোখের সামনে নাসারন্ধ্র আছে। এখন তুণ্ড জিনিসটা কি, এই যে আমাদের যে রুই মাছ মহাশয় তার যে ঠোঁটটা, এই ঠোঁটটা হচ্ছে সামনের দিকে আইসা একটা পিণ্ডের মতো, মনে করে এরকম একটা স্ট্রাকচারের মতো গঠন করে ফেলছে, এইরকম একটা স্ট্রাকচার গঠন করে ফেলছে, তার নিচে হচ্ছে আবার আরেকটা ঠোঁট আছে। তাহলে এই ঠোঁটটা হচ্ছে খুবই মোটা আর একটা একটা কি বলে মাংস পিণ্ডের মতো দেখা যাচ্ছে, এই জিনিসটাকেই বলতেছে তার তুণ্ড। তোমাদের বইয়ে লেখা আছে তুণ্ডের উপরে চোখের নিচে, মানে তার ঠোঁটের উপরে চোখের নিচে। সেম আমাদের ঠোঁটের উপরে চোখের নিচে কি আছে, নাক আছে। আর নাকের মধ্যে কি থাকবে, নাকের মধ্যে নাসা ছিদ্র আছে। ঠিক আছে, তাহলে তার নাসা ছিদ্রের যদি লোকেশনটা বলতে যাই, তাহলে লোকেশনটাকে আমরা সুন্দর করে বলতে পারি তুণ্ডের পৃষ্ঠদেশে বা তুণ্ডের উপরে। এটা হচ্ছে ঠোঁট, ঠোঁটের হচ্ছে পৃষ্ঠদেশে এই জায়গাটাতে, ঠোঁটের উপরের দিকে, আর চোখের নিচের দিকে। সহজ ভাষায় যদি বলতে যাই, এটাকে ঠোঁটের উপরে আর কি চোখের নিচে। চোখের নিচে তার কি আছে, তার হচ্ছে নাসা ছিদ্র আছে বা নাসা রন্ধ্র আছে, নাসা রন্ধ্র আছে। ওকে, এখন তার হচ্ছে যে দেহকাণ্ড, তার মাথা আঁশবিহীন বা হচ্ছে যাই হোক না কেন, মাছ কিন্তু পিচ্ছিল থাকে। ঠিক আছে, মাছটাকে কিন্তু আমরা সহজে ধরতে পারি না। এর রিজনটা কি, এর একটা রিজন হচ্ছে মাছের ফুল বডিতে কি থাকে, তার ফুল বডিতে হচ্ছে মিউকাস থাকে। মিউকাসে আবৃত, তার ফুল বডিতে কি থাকে, তার ফুল বডিতে হচ্ছে মিউকাস থাকে। এখন আমরা কিন্তু এটা জানি মিউকাস শুধু মাছের না, আমাদের বডিতেও মিউকাস আছে। মিউকাসের কাজ কি, পিচ্ছিল রাখা। এই যে আমরা যখন খাবার দাবার খাই, তখনও খাবার দাবারকে গিলতে কে সাহায্য করে, এই মিউকাসটা সাহায্য করে। সো মিউকাসের কাজ কি, মিউকাস হচ্ছে পিচ্ছিল করতে সাহায্য করে। এখন যেই জায়গাতেই মিউকাস থাকবে সেই জায়গাতেই পিচ্ছিল হবে। এখন যদি আমাদের পেটের ভিতরে মিউকাস থাকে, তাহলে তোমার পেটের ভিতরটা পিচ্ছিল হবে। যদি তোমার মানে গায়ের অংশে বা তোমার হচ্ছে চামড়ার উপরে মিউকাস থাকে, তাহলে তোমার চামড়া পিচ্ছিল হবে। এখানে রুই মাছের ক্ষেত্রে সেম জিনিসটাই হচ্ছে, যে রুই মাছের যেহেতু ত্বকের মধ্যে বা তার আইসের মধ্যে যেহেতু মিউকাসে আবৃত, সো এখানে কি হচ্ছে, সে একটু পিচ্ছিল পিচ্ছিল হচ্ছে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা যদি বলি তার আর কি, তার হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আছে একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, নামটা, এই নামটাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কি নাম, ব্রাঙ্কিওস্টেগাল। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এখন এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা কি করে, দেখো তার হচ্ছে কি আছে, তার হচ্ছে সুন্দর মতো আমাদের কানকো আছে। তার হচ্ছে কি আছে, মাছের হচ্ছে এই ফুল বডিটা, এই ফুল বডিটা এই জায়গাতে হচ্ছে কি আছে, তার একটা কানকো আছে, যেটা কি করতেছে, যেটা হচ্ছে সুন্দর করে আমাদের ফুলকার প্রকোষ্ঠটাকে হচ্ছে ঢেকে রাখছে, কানকোটা মেইনলি।
তার কানকোটা কি করে, তার যে ভিতরে ফুলকাগুলো আছে সেই ফুলকাগুলাকে তারা ঢেকে রাখতেছে। এখন এই কানকোটা হচ্ছে খুবই শক্ত একটা জিনিস, একটা শক্ত একটা স্ট্রাকচার। এখন এই শক্ত স্ট্রাকচারটা এই ফুলকাটাকে পুরোপুরি প্রোটেকশন দিতে পারতেছে না। এটা কি করতে পারবে না, পুরোপুরি ফুলকাটাকে হচ্ছে ওরকম ভাবে প্রোটেকশন দিতে পারবে না। তাই শক্ত স্ট্রাকচারের উপরে মাংসের আরেকটা স্তর থাকবে, যে মাংসের স্তরটা হচ্ছে ফুলকাটাকে পুরোপুরি প্রোটেকশন দিয়ে দিবে। এটা হচ্ছে একটা পর্দাই। কানকোটা যেরকম ভাবে ফুলকাকে আবৃত করে রাখছে, একইভাবে সেও ফুলকাকে আবৃত করে রাখবে। কানকো হচ্ছে শক্ত স্ট্রাকচার, বাট জিনিসটা হচ্ছে নরম স্ট্রাকচার। ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটাকে একটা নরম একটা মাংসের একটা লেয়ার, যে লেয়ারটা কি করবে, যেটা হচ্ছে পুরা কানকোটাকে হচ্ছে ঢেকে রাখতে সাহায্য করবে। কমপ্লিটলি কানকোটা হচ্ছে ফুলকাকে হচ্ছে ঢেকে রাখতে সাহায্য করবে। কানকো তো ঢাকতেছে, বাট ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা তার ফাইনালি ঢেকে রাখতে বা তাকে আবদ্ধ রাখতে, প্রোটেকশন দিতে সাহায্য করবে। তাহলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা কোথায় খুঁজে পাবা, তুমি রুই মাছের মাথার এরিয়াতে। এটাকে খুব খুব ভালো করে তুমি স্টার মার্ক দিয়ে রাখো, যে তোমাদের ক নাম্বারে চলে আসে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কি করে। আর এটা কি করে, এটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠের অর্ধচন্দ্রাকার যে ছিদ্র আছে, সেই অর্ধচন্দ্রাকার ছিদ্রটাকে হচ্ছে সে ঢেকে রাখতেছে। তাহলে এটাকে খুব ভালো করে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি মাথা পর্যন্ত। তাহলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নে আছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে। ওকে, তো ব্রাঙ্কিওস্টেগাল পর্দা গেল, তারপরে চলে আসি দেহকাণ্ডে। এখন এই যে দেহকাণ্ডটা, দেহকাণ্ডের মধ্যে কিন্তু আমরা পড়ছিলাম কি, দেহকাণ্ডের মধ্যে হচ্ছে তার কিছু পাখনা আছে, তাই না। দেহকাণ্ডের মধ্যে আমরা কি পড়ছি, দেহকাণ্ডের মধ্যে হচ্ছে পাখনা আছে কিছু। তাহলে এই যে পাখনাগুলো সম্পর্কে আমরা একটু পড়ি। তার কি আছে, তার হচ্ছে পাখনা আছে। তার কি আছে, তার হচ্ছে পাখনা আছে, তাই না। এখন এই যে তার পাখনাগুলা, সেই পাখনাগুলা হচ্ছে আমাদের, যদি সুন্দর করে বলি, তাদের হচ্ছে আমরা যে বলি পাখনা, পাখনা। এখন এই পাখনাগুলা আমাদের দুই রকমের হইতে পারে। পাখনাগুলা কিরকম, পাখনাগুলা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে হয় তারা যুগ্ন হবে বা হবে অযুগ্ন। মানে কেউ হতে পারে হয় জোড়, অথবা হচ্ছে বা সিঙ্গেল, বা হচ্ছে তারা কাপল। এই দুইটা সিচুয়েশনে তারা থাকতে পারে, জোড়া বেঁধে থাকতে পারে, যে ফ্রেন্ড আছে আর হচ্ছে ফ্রেন্ড নাই। আমরা বলতে পারি এটাকে সুন্দর করে যুগ্ন, যুগ্ন বানান হয়, যুগ্ন আর হচ্ছে কি অযুগ্ন। বানান ভুল হইলে আপনারা কারেকশন করে নেবেন, ঠিক আছে। ওকে, তো যুগ্ন আর অযুগ্ন এই দুইটা অবস্থায় পাখনাগুলা থাকতে পারে। এখন যুগ্ন পাখনা কারা কারা আছে, যুগ্ন পাখনা হচ্ছে আমাদের সুন্দর মতো এই কয়জন আছে। একটা হচ্ছে বক্ষ পাখনা আর একটা হচ্ছে শ্রোণী পাখনা। একটা হচ্ছে বক্ষ পাখনা আর একটা হচ্ছে কি শ্রোণী পাখনা। মানে তারা হচ্ছে জোড়া বেঁধে থাকে। আর অযুগ্ন পাখনা কোনগুলা, অযুগ্ন পাখনাগুলা হচ্ছে আমাদের প কিউব। অযুগ্ন পাখনাকে আমরা মনে রাখতে পারি কিভাবে, প কিউব। আপু হচ্ছে আপুর ক্লাসে ওইরকম তোমাদেরকে মনে রাখার কোনো টেকনিক, মানে ওইরকম ছন্দ আকারে কিছু বলি না। ওই জিনিসটা হচ্ছে আমার কেন জানি হচ্ছে মনে হয় তোমাদেরকে প্রচুর বুঝাই। এটা হচ্ছে নেশা হয়ে গেছে। আমরা অযুগ্নকে মনে রাখতে পারি কি দিয়া, প কিউব দিয়া, ঠিক আছে। তিনটা প আমরা এখানে খুঁজে পাচ্ছি। এই তিনটা প কি কি সেটা একটু আমরা দেখি। প্রথম কথা হচ্ছে আমাদের পৃষ্ঠ পাখনা। প্রথমটা হচ্ছে কি পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা। তারপরে হচ্ছে কি পৃষ্ঠ পাখনার পরে হচ্ছে আমাদের পায়ু পাখনা। আমাদের কি পৃষ্ঠ পাখনার পরে হচ্ছে কি পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, এবং সবার শেষে হচ্ছে কি পুচ্ছ পাখনা। এগুলা কি, এগুলা হচ্ছে তোমার অযুগ্ন পাখনা, মানে তারা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল থাকতেছে। এরা কই কই থাকে সেটা হচ্ছে আমরা একটু দেখি। এই যে আমাদের যে রুই মাছ, আমাদের সেই কি বলে, আমাদের হচ্ছে সেই বিখ্যাত রুই মাছ, অ্যানিমেটেড রুই মাছ, তার দিকে যদি তাকাই, এই হচ্ছে তার শ্রোণী পাখনা। সে হচ্ছে জোড়া বেঁধে থাকতেছে। এই পাশে একটা আছে
তার ঠিক অপোজিট সাইডে এরকম তুমি আরেকটা শ্রোণী পাখনা খুঁজে পাবা। এই হচ্ছে তার পায়ু পাখনা। এই পাশে একটা খুঁজে পাচ্ছ, এই পৃষ্ঠে একটা খুঁজে পাচ্ছ, ঠিক তার অপোজিট পৃষ্ঠে তুমি আরেকটা খুঁজে পাবা। ঠিক আছে, এখন বাকি পাখনারা কোথায়, তার সেই বাকি পাখনাগুলা কোথায় আছে? এই যে বড় যেই লেজটা, এই বড় লেজটা হচ্ছে কি, এটা হচ্ছে তার পুচ্ছ পাখনা, যেটা হচ্ছে মেইন তার চলন অঙ্গ। রুই মাছের প্রধান চলন অঙ্গ হচ্ছে কি এইটা, এটা হচ্ছে কি পুচ্ছ পাখনা। সে একটাই আছে, তার দুইটা পুচ্ছ নাই, তার একটা পুচ্ছই আছে, তার একটা লেজই বড় লেজ আছে, এটা হচ্ছে কি তার পুচ্ছ পাখনা। ঠিক আছে, সে হচ্ছে অযুগ্ন। তারপরে হচ্ছে কি তার এখানে কি আছে, তুমি খুঁজে পাবা হচ্ছে তার সরি আমি হচ্ছে তার পায়ু পাখনা, আমরা হচ্ছে এখানে পায়ু পাখনা, এই পায়ু পাখনা অপর পাশে খুঁজে পাবা না, আপু একটু ভুল বলছি। তার পায়ু পাখনা এটা একটাই থাকবে, এটা একটাই থাকবে, পায়ু পাখনা হচ্ছে একটাই থাকবে। ঠিক আছে, প কিউব দিয়ে পড়বা আমরা। এটা হচ্ছে কি তার পায়ু পাখনা, আর একটা হচ্ছে পুচ্ছ পাখনা, যেটা একটা থাকতেছে। তারপরে হচ্ছে কি খুঁজে পাবো আমরা, খুঁজে পাবো হচ্ছে তার পৃষ্ঠ পাখনা। এই যে তার পৃষ্ঠীয় দেশে এখানে বড় একটা পাখনা থাকবে, এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি হচ্ছে পৃষ্ঠ পাখনা। এটাকে কি বলতেছি, পৃষ্ঠ পাখনা। এটাকে কি বলতেছি, পৃষ্ঠ পাখনা। সো এই তিনজন কি, এই পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ, এই তিনজন হচ্ছে আমাদের সিঙ্গেল পাখনা। আর এই যে শ্রোণী পাখনা আরেকটা হবে কি, আরেকটা হবে হচ্ছে এই জায়গাতে থাকবে বক্ষ পাখনা। এদিকে কি আছে, একটা খুঁজে পাবো আমরা, এদিকে খুঁজে পাবো হচ্ছে আমরা বক্ষ পাখনা, ইনি কি, আর অপোজিট সাইডে তুমি আরেকটা খুঁজে পাবা। তাহলে বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা হচ্ছে কি আমাদের ডাবল, মানে কাপল বলি, কাপল। আর বাকিরা হচ্ছে কি, বাকিরা হচ্ছে সিঙ্গেল, তারা একা একাই আছে। তাহলে এ হচ্ছে আমার যুগ্ম আর অযুগ্ম পাখনার কাহিনী। এখন এই যে যুগ্ম আর অযুগ্ম পাখনাগুলা, এই যুগ্ম আর অযুগ্ম পাখনার মধ্যে তোমাকে মাস্ট মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে পাখনা রশির সংখ্যা। তোমাকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পাখনা রশির সংখ্যাগুলা। ঠিক আছে, এটাকে কোনোভাবে মাথায় থেকে বের করা যাবে না। বক্ষ পাখনা, দেখো বক্ষ পাখনাতে আমাদের কয়টা থাকবে, তার বক্ষ পাখনাতে পাখনা রশি থাকবে হচ্ছে 16 থেকে 17টা। বক্ষ পাখনাতে থাকবে হচ্ছে 16 থেকে 17টা পাখনা রশি থাকতেছে। তারপরে হচ্ছে তার শ্রোণী পাখনা, তার শ্রোণী পাখনাতে কয়টা থাকবে, তার শ্রোণী পাখনাতে তার পাখনা রশি আছে কয়টা, 9টা। শ্রোণী পাখনাতে পাখনা রশি কয়টা, 9টা। অযুগ্ম পাখনাতে যদি চলে আসি, প্রথমে আসবে হচ্ছে কি তার পৃষ্ঠ পাখনা। তার পৃষ্ঠ পাখনাতে তার কয়টা পাখনা রশি আছে, 15 থেকে 16টা। 15 থেকে 16। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে তার পায়ু পাখনা। তার পায়ু পাখনাতে কয়টা আছে তার পাখনা রশি, পাখনা রশি আছে হচ্ছে 7টা। পায়ু পাখনাতে পাখনা রশি কয়টা, তার পায়ু পাখনাতে পাখনা রশি আছে হচ্ছে 7টা। দেন হচ্ছে তার পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনাতে কয়টা আছে, 19টা। সব থেকে বেশি পরিমাণের পাখনা রশি কোথায় আছে, তার পুচ্ছ পাখনাতে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে সংখ্যা মনে থাকে না, তাহলে দেখো প্রথমে যদি দেখি আমাদের একদম শুরুর দিকে পায়ু পাখনা, আমাদের একদম শেষ থেকে আসি। শেষের লেজটা হচ্ছে কি, তার শেষের যে লেজটা আছে, লেজটা অন্যান্য গুলার তুলনায় লেজটা কিন্তু একটু বড় থাকে বেশি, যদিও আমার এখানে পৃষ্ঠ পাখনা বড় দেখাচ্ছে, বাট লেজটা নর্মালি কিন্তু বড়ই হয় বেশি। তার মানে বড় যেহেতু কাটা ওইখানে বেশি থাকবে, তার মানে পুচ্ছ পাখনাতে কি আমাদের পাখনা রশির সংখ্যা হবে বেশি, পুচ্ছ পাখনাতে আমাদের পাখনা রশির সংখ্যা হবে বেশি, 19টা। তারপরে পুচ্ছর পরে যখন তুমি আসবা, পুচ্ছর পরে তুমি কি খুঁজে পাচ্ছ, পুচ্ছর পরে তুমি খুঁজে পাচ্ছ হচ্ছে পায়ু পাখনা। পায়ু পাখনাতে কয়টা খুঁজে পাচ্ছ, পায়ু পাখনাতে খুঁজে পাচ্ছ হচ্ছে 7টা। এখন পায়ু পাখনার উপরের দিকে তুমি তাকাও, কি পাচ্ছ, পৃষ্ঠ। পৃষ্ঠতে কয়টা খুঁজে পাচ্ছ, 15 থেকে 16টা। 15 থেকে 16টা। তারপরে শ্রোণী পাখনা, শ্রোণী পাখনাতে কয়টা পাচ্ছিলা, শ্রোণী পাখনাতে পাচ্ছিলা হচ্ছে তুমি 9টা, তাই না? আর বক্ষ পাখনাতে কয়টা ছিল, বক্ষ পাখনাতে ছিল হচ্ছে আমাদের 16 থেকে 17টা, আমাদের 16 থেকে 17। এখন একটা জিনিস দেখো তো, 16 থেকে 17টা বক্ষতে, 15 থেকে 16 হচ্ছে পৃষ্ঠতে, 15 থেকে 16, তারপরে 16 থেকে 17 বক্ষতে,
তারপরে হচ্ছে 17-র পরে 18 বাদ দিয়ে আমি চলে গেলাম 19-এ। 19টা হচ্ছে কোথায়? 19 হচ্ছে আমাদের পায়ুতে, একদম পিছনের দিকে। তারপরে সরি পুচ্ছতে। তারপরে আমরা হচ্ছে সব যখন এই যে আমরা পুচ্ছ দেখলাম, পুচ্ছর 19 থেকে 1 বাদ দিয়ে দিলাম, কত আছে? 9। 9 কোথায়? আমরা পাচ্ছি শ্রোণীতে, আর 9 থেকে 2 কম 7 কোথায় আছে? আমাদের পায়ুতে। এখন তুমি এটা মুখস্থ করতে পারো, বা তুমি যে ট্রিক্স লাগাতে পারো সেভাবে করে তুমি এটা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এই পাখনার সংখ্যাগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তো পাখনা যাবে, পাখনা যাওয়ার পরে এবার আমাদেরকে আসতে হবে হচ্ছে আমাদের যে যুগ্ন পাখনা, অযুগ্ন পাখনা। আমাদের এখানে সুন্দর মতো সবগুলা জিনিস, যুগ্ন বক্ষ পাখনা আছে, পাখনা রশি 16 থেকে 17টা। এখানে আমরা কি খুঁজে পাচ্ছি? এখানে হচ্ছে আমরা আমাদের শ্রোণী পাখনা খুঁজে পাচ্ছি, বক্ষ পাখনা, আর একটা হচ্ছে শ্রোণী পাখনা। এখানে হচ্ছে আমাদের কি আছে? এখানেও আমাদের 9টা পাখনা রশি আছে। পুরো জিনিসটা জাস্ট শর্ট করে দিছি। তারপরে পৃষ্ঠ পাখনা বা ডরসাল ফিন, এই ডরসাল ফিনে আমাদের কয়টা আছে? আমাদের হচ্ছে পাখনা রশি আছে 15 থেকে 16টা। পায়ু পাখনা, পাখনা রশি কয়টা আছে? পাখনা রশি আছে হচ্ছে 7টা। পুচ্ছ পাখনা, পাখনা রশি কয়টা আছে? 19টা। ঠিক আছে, ওকে। তারপরে চলে আসি একদম লাস্ট লেজে। তো এই যে লেজ, এই লেজের মধ্যে তার কি আছে বলতো? তার লেজটা হচ্ছে হোমোসার্কাল। হোমোসার্কাল মানে কি? এই যে লেজের দুইটা অংশই কি হবে? পুরো এক সমান হবে। এখানে যদিও বা হেটেরোসার্কাল দেখা যাচ্ছে, বাট নর্মালি তার লেজটা কিরকম হবে? উভয় প্রান্ত একই সমান হচ্ছে, একই রকম আছে। এবং এখানে কি আছে? একটা ভার্টিক্যাল প্লেন, মানে হচ্ছে ওই যে আমরা পড়ছি না, তার কি আছে? তার হচ্ছে একটা পৃষ্ঠীয় রেখা আছে। এই পৃষ্ঠীয় রেখা বরাবর যখন তুমি মাঝখান থেকে রুই মাছটাকে কাটবা, দেখবা রুই মাছটা হচ্ছে অনেকটা কি, এই যে এই পাশ যেরকম ওই পাশ এরকম একদম পুরা রিফ্লেক্ট করতে পারতেছো। মাছের লেজের সাইজ, শেপ পুরাটা উভয় পাশে একই সমান, তার দুই পাশে কি একই সমান দেখা যাচ্ছে বা একই সমান হয়ে গেছে। তাহলে এই ধরনের লেজকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হোমোসার্কাল লেজ। ঠিক আছে, ওকে। তাহলে হোমোসার্কাল ধরনের লেজ আমরা খুঁজে পাচ্ছি। এখন কথা হচ্ছে আজকে হচ্ছে আমরা এই থেকে বেশি আর আগাবো না, তো আমরা হচ্ছে আইসটা আগামীকাল পড়বো। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন একটু দেখে ফেলি আজকে যতটুকু পড়ছি আপু ততটুকুর মধ্য থেকে। প্রথমে হচ্ছে আমাদের রুই মাছের শ্রেণী কোনটা যদি বলা হয়, তাহলে রুই মাছের শ্রেণী কোনটা হবে বলো তো? যদি বলা হয় রুই মাছের শ্রেণী কোনটা, তাহলে এটা হচ্ছে দ্রুত একটু আনসার করো। রুই মাছের শ্রেণী কোনটা হবে? আমাদের রুই মাছের শ্রেণী কোনটা হবে? একটু দ্রুত আনসার করো, আমি দেখি কে আগে আনসার করো। রুই মাছের শ্রেণী কোনটা? আপনারা নাই? দেখো আমরা কি পড়ছি যে রুই মাছ আছে, রুই মাছটা হচ্ছে কি আমাদের অ্যাকটিনোপটার্জি শ্রেণীভুক্ত প্রাণী। ভুলে গেছি আমরা না? রুই মাছটা হচ্ছে কি? রুই মাছটা হচ্ছে অ্যাকটিনোপটার্জি শ্রেণীভুক্ত প্রাণী। এখন তাকে আমরা কেন অ্যাকটিনোপটার্জি বলতেছিলাম? কারণ হচ্ছে তার আমরা রশ্মিময় পাখনা পাচ্ছিলাম, তার হচ্ছে পাখনার মধ্যে পাখনার রশ্মি আছে, আবার এগুলা হচ্ছে একটু কালারফুল ছিল, অস্থিময় মাছ ছিল সে। তাহলে সব দিক বিবেচনা করে আমরা কি পাচ্ছিলাম? তাকে পাচ্ছিলাম হচ্ছে অ্যাকটিনোপটার্জি। প্রথম কথা হচ্ছে রশ্মিময় পাখনা, আমরা এখানে পাই হচ্ছে রশ্মিময় পাখনা না, আমরা বলতে পারি হচ্ছে তাকে হচ্ছে আমরা রশ্মি বলতে পেরেছি, তার হচ্ছে পাখনা রশ্মি আছে। এর পাশাপাশি আমরা আরো বলতে পারি হচ্ছে কি তার হচ্ছে অস্থিময় মাছ, সে হচ্ছে রশ্মিময়, তার হচ্ছে রশ্মিময় আছে। তারপরে হচ্ছে তার কি পাইতেছি? তার হচ্ছে অস্থিময় মাছ। আমরা যদি অ্যাকটিনোপটার্জির একদম শুরু থেকে দেখি, সে হচ্ছে অস্থিময় মাছ, রশ্মিময়, অস্থিময়। তারপরে হচ্ছে তার একটা ভার্টিক্যাল লাইন আছে, যেটা হচ্ছে কি তার পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর একদম শুরু থেকে শেষ পর্যন্ত গেছে। তাহলে তার হচ্ছে একটা মধ্যরেখা আছে বা ভার্টিক্যাল লাইন আছে। এই সব দিক বিবেচনা করে আমাদের এই রুই মাছটা কি, এটা হচ্ছে অ্যাকটিনোপটার্জি শ্রেণীভুক্ত প্রাণী। ঠিক আছে, ওকে। তারপরে যদি দেখি রুই মাছ থেকে প্রাপ্ত যে আইসটা, সেই আইসটার নাম কি? রুই মাছ থেকে প্রাপ্ত যে আইসটা, কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন, একটু দ্রুত আনসার করার চেষ্টা করো। রুই মাছ থেকে প্রাপ্ত আইসের নাম কি?
হ্যাঁ, রায়হানা ফেরদৌসী। রুই মাছ থেকে প্রাপ্ত যে আইসটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাইক্লয়েড ধরনের আইস। সাইক্লয়েড ধরনের আইসগুলা কিরকম, অনেকটা এই যে অনেকটা হচ্ছে এরকম, তারা হচ্ছে কাইন্ড অফ বৃত্তাকার। এই সাইক্লয়েড ধরনের আইসগুলা কিরকম, কাইন্ড অফ বৃত্তাকার, বাট তাদের মধ্যে হচ্ছে আমরা অ্যানোলি এবং সার্কুলি নামক কিছু রেখা দেখতে পাবো। এগুলা হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসের মধ্যে পড়বো। তাহলে এইটা কি, সাইক্লয়েড মানে হচ্ছে বৃত্তের মতো দেখতে কিছু আইস থাকে, বৃত্তের মতো আইস, এই জন্য সাইক্লয়েড বলা হচ্ছে তাকে। আর সাইক্লয়েডের আমরা একটা জিনিস তো শিখে রাখি, এই পার্টটা কি থাকে, এটা হচ্ছে চামড়ার ভিতরের দিকে গাঁথা থাকে, এটা হচ্ছে কি চামড়ার মধ্যে থাকে বা ডার্মাল পকেটে থাকে। কি বলতে পারি এটাকে, ডার্মাল পকেটে থাকে, পকেটে এই অংশটুকু থাকে, আর এই অংশটুকু হচ্ছে আমরা আইস আকারে বাহিরে চকচক করতে দেখতেছি। ঠিক আছে, আচ্ছা। তারপরে যদি বলি, আমাদের যেহেতু আমরা আইস পড়ি নাই, তাই এই প্রশ্নটা আমরা আজকে সলভ করব না, যুগ্ন পাখনাতে চলে আসি। তো রুই মাছের যুগ্ন পাখনা কি কি, বা যারা হচ্ছে জোড়া বেঁধে আছে, আমরা পড়ছি যারা হচ্ছে অযুগ্ন পাখনা তাদের নামটা শুরু হবে প দিয়ে। তার মানে এই শুরুতে কি হবে, শুরুতে হচ্ছে এই পটা বিদায় হয়ে যাবে, তাই না? অযুগ্ন পাখনার মধ্যে কি হবে, আমাদের পটা বিদায় হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হবে আনসারটা, আনসার হবে হচ্ছে শ্রোণী পাখনা, বক্ষ পাখনা। তাহলে এই অযুগ্ন পাখনার মধ্যে আর কারা কারা ছিল, অযুগ্ন পাখনার মধ্যে আমাদের এখানে পুচ্ছ পাখনা বলা আছে, আর কারা কারা থাকবে, থাকবে হচ্ছে পায়ু পাখনা, থাকবে হচ্ছে পায়ু পাখনা, আর কে থাকবে, আর থাকবে হচ্ছে আমাদের পৃষ্ঠ পাখনা। এরা হচ্ছে আমাদের কি, অযুগ্ন। তাহলে যুগ্ন কি, শ্রোণী পাখনা আর বক্ষ পাখনা। তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে আমাদের 1 আর 2। হ্যাঁ, 3-এর এ, রায়হানা ফেরদৌসী, ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা দেখি আচ্ছা, এখানে আমাদের হচ্ছে যতটুকু পড়ছি ততটুকুর ভিতর থেকে কোনো সিকিউ আমাদের নাই। সো আমরা হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। হ্যাঁ, 3টার আনসারই এটা হচ্ছে আপনাদের ভালো একটা ভাগ্য বলা যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখতেছি বাবা। আমরা হচ্ছে নেক্সট ক্লাস 22 থেকে শুরু করে দিব। ক্লাসটা হবে তোমাদের হচ্ছে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, 17, 18 তারিখ হবে তোমাদের সাথে ক্লাসটা, ডেটটা জানাই দেওয়া হবে ক্লাসে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।